আমন্ত্রণ সবাইকে বিশেষ আলোচনা কেমন বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, প্রমিস করছি আগামী বছর জলাবদ্ধতা থাকবে না। 2017 সালে খুব জোর দিয়েই এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। 2019 সালে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামও একই প্রতিশ্রুতি দিয়েছিলেন। একই প্রতিশ্রুতি শুনেছি ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়রদের মুখে, কিন্তু কেউ কথা রাখেনি। নগরীর জলাবদ্ধতা তো কমেইনি, উল্টো সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে অলিগলি থেকে শুরু করে রাজধানীর প্রধান সড়কগুলো। গণ অভ্যুত্থানের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকার গত এক যুগেরও বেশি সময় ধরে উন্নয়নের যে ন্যারেটিভ তৈরি করেছে, তাতেই গলদ দেখছেন নগরবিদরা। উন্নয়নের নামে গত সরকার পুরো নগরকে বানিয়ে ফেলেছে ইট পাথরের জঙ্গলে। অবস্থা এমনই যে পানি শোষণের মতো মুক্ত মাটির সংকট দেখা দিয়েছে নগরে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দেশে চলেছে জলাধার নির্মাঞ্চল আর জলাভূমির দখল ভারতের উৎসব। দুই পাড় দখল করে নগরীর বড় বড় খালগুলোকে বানিয়ে ফেলা হচ্ছে নালায়। ফলে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে নগরে। জলাবদ্ধতা নিরসনে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে গত 4 বছরে 730 কোটি টাকা খরচ করেছে। চট্টগ্রামে 4 প্রকল্পে 8,000 কোটি টাকা সহ মোট খরচ করা হয়েছে প্রায় 14,000 কোটি টাকা, কিন্তু ফলাফল শূন্য। সম্প্রতি ঢাকার বড় খালগুলোকে নিয়ে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষজ্ঞরা বলছেন, এর পাশাপাশি ঢাকার নদী জলাভূমি ও নির্মাঞ্চল নিয়েও পরিকল্পনা করা গেলে জলজটের ভোগান্তি থেকে রক্ষা পাবে নগরবাসী। এমন একটা বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় জলবদ্ধতার ভোগান্তিমুক্ত নগরীর বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক এ.কে.এম. সাইফুল ইসলাম, প্ল্যানার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, বাপার সহ সভাপতি স্থপতি ইকবাল হাবিব এবং ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিনিধি মোহাম্মদ জুবায়ের হাসান। দর্শক, মূল আলোচনায় যাবার আগে নগরীর জলাবদ্ধতা নিয়ে একটি প্রতিবেদন দেখে নেব। আশ্বিন মাসের মাঝামাঝি সময়ে বুধবার সন্ধ্যা থেকে রাজধানীতে ঝুম বৃষ্টি শুরু হয়। ফলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অনেকেই বিপাকে পড়েন। রাজধানীতে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত 44, চট্টগ্রামে 120 ও কক্সবাজারে 114 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি মাথায় নিয়ে অফিসে যেতে হয় সাধারণ মানুষকে। যে উন্নয়ন করে গেছে এই উন্নয়ন জোয়ারে আমরা বাঁচতেছি। এখন কঠিন অবস্থা, পুরো রাস্তাই জ্যাম। 2 ঘন্টা শুধু খিলগাঁও থেকে আসলাম। যারা দায়িত্বে আছে, দায়িত্বরত, তারা কি আসলে কি ঘুমিয়ে আছে না কি করতেছে সেটা আমরা কিছু জানি না। এলিফ্যান্ট রোডে এতটাই পানি ছিল যে বাস এতটুকু ডুবে গেছে, ইভেন বাসের মধ্যেও পানি চলে আসছে। আমরা প্রতিবেদনটি দেখলাম, এবার যাচ্ছি মূল আলোচনায়। অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, এমনকি নদীর শহর বরিশালেও ব্যাপক জলাবদ্ধতা হচ্ছে, কারণ কি বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। দর্শক যারা শুনছেন সবার প্রতি সালাম, শুভেচ্ছা রইল। ঢাকার কথা বলেন কিংবা বরিশালকে তো বলাই হয় খাল নদী শহর হচ্ছে যে বরিশাল। আর ঢাকাতে আমরা জানি যে ঢাকার বিভিন্ন ভাবেই ঢাকার চারদিক দিয়ে নদী ছিল, সেই নদীগুলোর সংযোগ গুলো আমাদের ঢাকার ভেতরে বিভিন্ন খালের মাধ্যমে গিয়েছিল। এখন আমাদের উন্নয়ন দর্শনে যখন আমরা খাল কিংবা নদী সেটাকে আমরা পেছনে ফেলে দিয়ে আমরা উন্নয়ন দর্শনে আমরা ভেবেছি যে নগর মানেই হচ্ছে যে সেখানে কনক্রিট রাস্তাঘাট, সুরম্য দালান, অট্টালিকা। এবং আমরা দেখেন যে আমরা যখন খালগুলো ছিল সেগুলোকে আমরা নালায় পরিণত করেছি, ড্রেনে পরিণত করেছি, কখনো বক্স কালভার্ট তৈরি করেছি। সেটা করে দিয়ে আমরা প্রথম যেটা করলাম যে আমাদের মনস্তত্ত্বে যে খালের যে অপরিহার্যতা, সেটা ঢাকায় যেমন ধ্বংস করেছি, বরিশাল বলেন বাংলাদেশ বিভিন্ন জেলা শহরে। ইভেন কতদিন আগে যে আপনি খেয়াল করে দেখবেন ফেনীতে যে বন্যাগুলো হলো, ফেনীর জেলায় ঘুরে ঘুরে প্রতিবেদন করেছেন যে সেখানকার জেলাতেও কিভাবে খাল নদী সবগুলোকে মেরে ফেলা হয়েছে। তাহলে এই যদি উন্নয়ন দর্শন হয়, তখন আপনি কয়েক কিলোমিটার হয়তো পাকা ড্রেন, হ্যাঁ, নর্দমা করেছেন, করে আমরা মনে করছি যে আগামী বর্ষায় জলাবদ্ধতা থাকবে না, যে কথা আপনি বললেন এটা সম্পূর্ণ ভুল বাস্তবতা। কারণটা হচ্ছে যে ন্যাচারাল যে ড্রেনেজ সিস্টেম সেটাকে আমরা পুরো ধ্বংস করেছি। আবার কৃত্রিম যে ড্রেনেজের ব্যবস্থাপনা করেছি সেটার মধ্যেও তার সর্বোচ্চ কার্যকারিতা নাই। সেখানে কেন নাই সেটার মধ্যে দেখা যাচ্ছে যে অনেক ড্রেনের মধ্যেই আমরা এমন ভাবে পলিথিন আবর্জনা এবং অনেক জায়গায় স্থায়ী ব্লকেজ করেছি, যার ফলে আমাদের প্রাকৃতিক এবং কৃত্রিম কোনো ব্যবস্থাপনায় কাজ করছে না।
এবং নগর পরিকল্পনা যে দর্শন হিসেবে একটা শহর যখন আপনি সাজাবো, তখন অবশ্যই ন্যাচারাল ড্রেনেজ সিস্টেম এবং প্রাকৃতিক ড্রেনেজ সিস্টেমের বাইরে অবশ্যই শহরে প্রচুর সবুজ জায়গা থাকতে হবে, যেন বৃষ্টি পড়লে তার যেন পুরো অংশ বা পুরো পানিটা যেন সে ড্রেনের উপরে চাপ না তৈরি করে, তার অর্ধেকের মতো পানি যেন সে মাটির ভূগর্ভে পাঠাতে পারে। এই যে একটা সামগ্রিক ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার উপর দাঁড়িয়ে থাকে একটা শহরের ড্রেনেজ সিস্টেমটা। তখন যদি সেটা সবকিছু যদি ফাংশনাল হতো, তখন কিন্তু যে আমাদের বাংলাদেশে তো বৃষ্টি নতুন না, বর্ষা মানে অনাদিকাল ধরে বাংলাদেশে বর্ষা আছে, 20-30 বছর আগে তো বর্ষায় এই ধরনের জলাবদ্ধতা দেখা দিত না। তার মানে পুরোটাই হচ্ছে যে আমাদের অপকর্মের ফল, যেটা আপনি প্রথম দিকে বলছিলেন। নগর পরিকল্পনাতে আমরা যে বেসিক স্ট্রাকচারটা মেনটেন করি নাই, পরবর্তীতে আমাদের কৃত্রিম ড্রেনেজ ব্যবস্থাপনার দিকে আমরা মন দিয়েছি, এবং এই সেই কৃত্রিম ড্রেন যেগুলো সেটাও সাপোর্ট করতে পারছে না, এবং চারদিকে খালি কনক্রিট আর কনক্রিট। এমন অনেক ওয়ার্ড আছে আমাদের ঢাকা শহর, এমন অন্য অনেক শহরে দেখেছি যে 90% পর এলাকা কনক্রিট বা এই ধরনের ধূসর যে স্ট্রাকচারে আচ্ছাদিত। রাজ্য যে নিয়মটি করলো যে একটা নির্দিষ্ট পরিমাণ জমি ছেড়ে দিতে হবে বিল্ডিং তৈরি করার জন্য, এই কারণে কিন্তু তারা উপরের দিকে ওঠানোর পারমিশন দিল যে না, এখন 10 তলাও 12 তলাও বানাতে পারবে, কিন্তু এত অংশ জমি একদম মাটি রাখতে হবে যাতে মাটিতে পানিটা চার্জ হয়। কিন্তু আমরা দেখলাম যে আপনার আসলে উপরেই বিল্ডিং মানে 10 তলা 12 তলা হয়ে যাচ্ছে, আকাশই দেখা যাচ্ছে না, অথচ জায়গা তারা ছাড়ছে না এবং এগুলোর কোনো তদারকিও নাই। এবং এই অনিয়মগুলো কিন্তু সরকারি সংস্থাগুলোও করেছে। আপনার কাছে আমি পরে আবার আসবো, আমি সরাসরি চলে যেতে চাই এখন মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আপনার কাছে। রিজওয়ানা হাসান, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আপনি আরটিভির পরিবেশ এবং এই জলাবদ্ধতা নিয়ে অনেকগুলো আলোচনায় আপনি অংশগ্রহণ করেছেন। আপনাদের সাথে শুরুতে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি পলিথিন নিষিদ্ধ করেছেন, যেটা আমাদের অনেক দিনের চাওয়া ছিল। এই পলিথিন পরিবেশ বিপর্যয়ের জন্য যেমন দায়ী, তেমনি জলাবদ্ধতাও সৃষ্টি করছে। আপনি এতদিন পরিবেশের সুরক্ষায় যে দাবিগুলো জানিয়ে এসেছেন, সরকারের কাছে সেই দাবিগুলো পূরণের দায়িত্ব এখন আপনার নিজের কাঁধে। মানুষের প্রত্যাশাও কিন্তু আপনার কাছে অনেক। আপনার কথা আমরা শুনতে চাই, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, প্রত্যাশার একটা চাপ তো অবশ্যই অনুভব করি। আরেকটা বড় কথা হচ্ছে যে দায়িত্বের চাপটাও কিন্তু অনেক, কিন্তু কিছু একটা করতে পারবো সেই আশাটা মনে মনে আছে। ফলে বেশ সংকল্প নিয়েই কাজটা শুরু করেছি, এবং এখানে আজকে আমরা আপনার তো এখানে শুরুতে যারা সাধুবাদ জানালাম যে পলিথিন নিয়ে আমরা জি দীর্ঘদিন জি জি আলোচনা করেছি, কিন্তু আমরা এটা নিষিদ্ধ জি করতে পারিনি। আমরা দেখেছি যে কি জি কি অবাধে পলিথিনের বিস্তার। তা আপনি তো সেটা জি শুরু এখন করেছেন। জি জি, এখন আমরা ধাপে ধাপে আগাচ্ছি। ঢাকা শহরের খাল নিয়ে বা জলাশয় নিয়ে, জলাবদ্ধতা নিয়ে যে কথাগুলো আমরা বলি, এগুলো তো আর চর্বিত চর্বণ, আর কত বলবো। কিন্তু এখন চিন্তা করা হচ্ছে, ধরেন এখন দায়িত্ব নিয়েছি, চেষ্টা করব যে খালগুলো একসাথে সংযুক্ত করা যায় কিনা, খালগুলো পুনরুদ্ধার করা যায় কিনা। সেখানে অনেক সংস্থা আছে, কিন্তু এটা কোনো যুক্তি না। সরকারের অনেক সংস্থা থাকবেই, কিন্তু তাদের কাজ হচ্ছে একসাথে এসে জাতীয় স্বার্থটা দেখা। ফলে এই পরশুদিনই আমরা কিন্তু বসছি যে ঢাকার কয়টা খাল আসলে পুনরুদ্ধার করা সম্ভব, এবং আপনার অনুষ্ঠানে যারা আছেন তারা ওখানে থাকবেন, এবং এই পুনরুদ্ধারটা কতটা অল্প খরচে করা সম্ভব। কিছু হলেই 700 কোটি, কিছু হলেই 800 কোটি হলে কিন্তু মুশকিল হয়ে যায়। তো আমরা যদি এমন হতো যে একটা অ্যাকশন প্ল্যান হাতে পেয়েছি, আমি কাজটায় নেমে যেতে পারতাম, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে না। প্রতিটা ক্ষেত্রেই কর্ম পরিকল্পনাটা আমাদেরকে করতে হচ্ছে। সেজন্য আমরা বিশেষজ্ঞদেরকে ডেকে নিয়ে বসেছি যে আসলে কতটা খাল আমরা পুনরুদ্ধার করতে পারবো, কত দ্রুততম সময়ে, প্রথম কাজ কি হওয়া উচিত, দ্বিতীয় কাজ কি হওয়া উচিত, তৃতীয় কাজ কি হওয়া উচিত, এবং কি পরিমাণ টাকা আমাদের লাগবে। তো আজকে বসেছিলাম যে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে যত প্রকল্প আছে তার মধ্যে সত্যিকার অর্থে অগ্রাধিকার পাওয়ার যোগ্য কতগুলো, আর যেগুলো অগ্রাধিকার পাওয়ার যোগ্য না, সেখান থেকে আমরা কিছু টাকা নিয়ে খাল পুনরুদ্ধারের কাজটা শুরু করতে পারি কিনা। সো উইল ফার্স্ট হ্যাভ টু ডু আ ম্যাপিং। অনেক স্টাডি আছে, অনেক ম্যাপ আছে, যে আসলে কোনগুলোকে প্রাধান্য দিয়ে আমরা আজকে থেকে কাজ শুরু করে আগামী 5 বছরের মধ্যে একটা পর্যায়ে যাব। এটা তো রাতারাতি করা সম্ভব হবে না, কিন্তু একটা অ্যাকশন প্ল্যান করে কাজটা শুরু করে দিয়ে যেতে চাই, যাতে আমাদের যারা পরে দায়িত্ব গ্রহণ করেন তারা ওই অ্যাকশন প্ল্যান ধরেই কাজটা এগোতে পারেন। জি, ধন্যবাদ আপনাকে রিজওয়ানা আপা। আমরা কিন্তু এর আগে অনেক বিক্ষিপ্ত ভাবে কাজ করতে দেখেছি। আমরা ঢাকা ডিটেল এরিয়া প্ল্যান তৈরি করতে দেখেছি, এবং সেটাকে তার মানে যার যার সুবিধা মতো চেঞ্জ করার কিংবা সেটাকে আপনি সংশোধন করারও বিভিন্ন রকম উদ্যোগ দেখেছি, পরিবর্তন করার উদ্যোগ আমরা দেখেছি, কিন্তু বাস্তবায়ন করতে আমরা দেখিনি।
ঢাকা শহরের নির্মাঞ্চল যেটাকে ঘোষণা করা হয়েছে সেগুলোকে কিন্তু কোনোভাবে আমলে নেওয়া হয়নি, এবং যে যার মতো নিচু জায়গাগুলোতে আপনার বাড়িঘর তৈরি করে ফেলেছে এবং পরবর্তীতে বলছে আমাকে ড্রেন দাও, এইটা দাও, সেটা দাও, পানি নামার কোনো জায়গা নেই, যেটা উন্নত বিশ্বের কোনো জায়গায় এটা প্রশ্নই উঠে না যে একটা আবাসন এলাকা তারা সাইনবোর্ড লাগায় বিক্রি করা শুরু করে দিচ্ছে। এবং এই এই জিনিসগুলো এখনো চলছে, কিন্তু এই এখনো ঢাকার আশেপাশে যত নির্মাঞ্চলে দেখা যাচ্ছে বড় বড় সাইনবোর্ড বিভিন্ন আবাসন প্রকল্পের, এবং সেখানে এখনো বালি ভরাট করার একটি কার্যক্রম চলছে। আপা, এগুলো নিয়ে একটি সমন্বিত উদ্যোগ নেওয়ার কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? জি, আমরা এই যে 9 তারিখে যে সভাটায় বসবো, ওটার উদ্দেশ্য ওখানে আমরা স্থানীয় সরকারকেও বলেছি, কারণ এখন কিন্তু 2 সিটি কর্পোরেশন এই খালগুলোর ব্যবস্থাপনায় আছে। তাদেরকে বলেছি, ওয়াসাকে বলেছি, পানি সম্পদ মন্ত্রণালয় থাকবে, জেলা প্রশাসনেরা থাকবেন, এবং বর্তমানে বিভিন্ন খাল পুনরুদ্ধারে যারা নিয়োজিত আছে বিভিন্ন বড় বড় হাই কস্ট প্রজেক্টে, তাদেরকেও আমরা সাথে ডেকেছি যে আমরা একসাথে একটা কথা বুঝে গিয়ে আমাদের একটা সত্যি একটা পথ ম্যাপ লাগবে যে আমরা কোন পথে আগাবো, কে কোন কাজটা করবে। পানি সম্পদ মন্ত্রণালয় হয়তো এক্সিকিউশনটা করবে না, কিন্তু কর্মপরিকল্পনাটা তো 2 সিটি কর্পোরেশন মিলে করলো না যে আমরা 26টাই খাল না হয় উদ্ধার করব, কিন্তু কে কোনটা কোন বছর কোন মাসে করবে, সীমানা কবে আঁকবে, স্থানীয় লোকজন কেমন করে সম্পৃক্ত থাকবে, অবৈধ দখলদার কেমন করে উচ্ছেদ হবে, উচ্ছেদের পর যেন আবার দখল না হয়ে যায় এগুলো কেমন করে নিশ্চিত করা হবে, কোন খালগুলো প্রাধান্য পাবে। এই জিনিসগুলো আমরা 9 তারিখে একটা প্রাথমিক আলোচনা করে, আমার তো টার্গেট হচ্ছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে একটা কংক্রিট অ্যাকশন প্ল্যান হাতে পাওয়া এবং তারপরে কাজে নামা। এবং যদি আপনি বন্যা প্রবাহ এলাকা এবং ঢাকার অন্যান্য নিম্নাঞ্চলের সাইনবোর্ডের কথা বলেন, এটা সেদিনও একটা মিটিং এ বলেছি, এবং সেটা অনুশাসন হিসেবে রাজুক নিয়ে একটা চিঠি দিয়েছে যে আশুলিয়ার দিকে যে সমস্ত বড় বড় জায়গাতে আপনার বড় বড় সাইনবোর্ড দেখি সব নিম্নাঞ্চলে, সেগুলোর বিরুদ্ধে তারা ড্রাইভ শুরু করবে। এখন তারা কবে ড্রাইভ শুরু করবে, এই ড্রাইভ শুরু করতে 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 নিম্নাঞ্চল সব ভরাটি হয়ে যাচ্ছে, এবং যার ফলশ্রুতিতে অল্প বৃষ্টি হলেই আমরা একদম হাঁটু পানির নিচে চলে যাই। এখন রাজুক তো বলতে পারবে না যে তারা দখল করে ফেলে আমার কিছু করার নাই, আমাদেরকে তো চোখের সামনে দেখতে হবে যে রাজুক একটা ড্রাইভ নিয়েছে। ডিটেলড এরিয়া প্ল্যানটা কার্যকর করতে রাজুককে ড্রাইভে নামতে হবে, এবং এটা 2009 সালে ডিটেলড এরিয়া প্ল্যান ধরে নামতে হবে, এবং সে যে জলাশয়কে মুখ্য জলাশয় আর সাধারণ জলাশয় বলে সাধারণের সব কাজ করার পারমিশন দিয়ে দিয়েছে, এই কূটকৌশল থেকে তাকে বের হতে হবে। জি, ধন্যবাদ। আমার আরেকটি প্রশ্ন ছিল, এই যে ঢাকায় যে আপনার অর্ধ শতাধিকের উপরে যে আপনার বিভিন্ন সংস্থা যারা আজকে এখানে কাটছে, আরেকজন আরেক জায়গায় কাটছে, এবং তাদের মধ্যে কোনো সমন্বয় নেই। যদিও আমরা সমন্বয়ের কথা বলছি, আপনিও বললেন কিছুক্ষণ আগে যে আমরা একসাথে একটি রোড ম্যাপ আমাদের থাকতে হবে যে আমরা কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব। আমরা কিন্তু এই এতগুলো সংস্থার মধ্যে কোনো রকম আপনার দীর্ঘ বছরগুলোতে কোনো রকম আপনার কোঅর্ডিনেশন দেখিনি, এবং যে যার মতো কাজ করে, যার যার ফান্ড যার যার মতো পরিকল্পনা করে। এভাবে কি আদৌ আসলে কোনো উন্নয়ন সম্ভব হবে, কিংবা আমরা যে আপনি যে আশা করছেন কিংবা আপনি যে পরিকল্পনা করছেন সেখানে কোনো ফল আনা সম্ভব হবে? আমি তো আশা করছি, আমি আসলে কাজে নেমে গেছি, আমি একটা সমন্বয়ের জন্য সবাইকে ডেকেছি, এবং এই সমন্বয়ের মাধ্যমেই আমরা সমন্বিত কর্মপরিকল্পনা হবে। এটা পানি সম্পদেরও হবে না, স্থানীয় সরকারেরও হবে না, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা কর্মপরিকল্পনা হবে, যেখানে কার কি কাজ সেটা ওখানে সুনির্দিষ্ট করে বলে দেওয়া থাকবে এবং সময়ও বলে দেওয়া থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি এ.কে.এম. সাইফুল ইসলাম আপনার কাছে। বৃষ্টির পানি যাতে নগর থেকে নদীতে চলে যেতে পারে সেজন্য একটি ওয়াটার নেটওয়ার্ক বা পানি নিষ্কাশন ব্যবস্থা তো নগরে থাকারই কথা, আমাদের কি নেই, নাকি আছে কিন্তু কাজ করছে না? জি, আপনাকে ধন্যবাদ। আজকে আমি আলোচনা শুনছিলাম ঢাকার জলাবদ্ধতা এবং এর যে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা থাকার কথা আমরা শুনলাম, কিন্তু অনেক দিন থেকে আমরা দেখছি যে একটু অল্প বৃষ্টি হলেই, যেমন অনেক সময় বলা হয় 50 মিলিমিটার কিংবা তারও কম হলেই আমরা দেখি বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা হচ্ছে। এমনকি আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এখন অনেক জায়গায় জলাবদ্ধতা হচ্ছে। তো এটা নিয়ে কিন্তু আমরা অনেক দিন ধরেই দেখছি অনেক ধরনের পরিকল্পনা হচ্ছে। এবং আপনার যে প্রশ্নটা ছিল যে আমাদের একটা শহরে কি এরকম ড্রেনেজ ব্যবস্থাপনা নেই, ঢাকা শহরে আছে, আপনার আছে, কিন্তু ফাংশনাল না। যেটা নিয়ে কথা হচ্ছে যে খালগুলি আমাদের ন্যাচারাল ড্রেন যেটা ছিল সেটা কিন্তু এখন আমরা পুনরুদ্ধার করছি, অর্থাৎ এইটা দখল হয়ে গিয়েছে এবং
ময়লা আবর্জনা কিন্তু অনেকটাই ভরাট হয়ে গিয়েছে। তো এই কাজটা যদি শুরুতে করার পরিকল্পনা নেওয়া হয়, এটা কিছুটা হলেও আমাদের স্বস্তি দিবে। অন্যদিকে আপনি যদি পানি চক্রের কথা চিন্তা করেন, যে বৃষ্টির পানি কখন আপনার রান অফ হয়, যখন সে মাটির নিচে ইনফিল্ট্রেশন করতে পারে না, যেতে পারে না। তো আমরা ক্রমাগতভাবে নগরায়ণ শুধু করছি না, আমরা যে ওপেন স্পেস, গ্রিন এরিয়া, সেগুলি দিয়ে যে লন বা অন্যান্য জায়গা, সেগুলিও আমরা কনক্রিটে আচ্ছাদন করে ফেলছি। এখানে বলা হচ্ছিল যে রাজুকের যে নিয়মটা, যে ডিটেল এরিয়া প্ল্যানে বা আগে যেটা ছিল যে ফারে আমরা 40% জায়গা ওপেন এরিয়া হিসাবে রাখবো, কিন্তু সেই জায়গাটাও আপনি যদি বিল্ডিং এ দেখেন, ওখানেও কিন্তু রাস্তাঘাট করে পার্কিং এরিয়া টেরিয়া করে পানি কোনোভাবেই মাটির নিচে যেতে পারছে না। এটা হচ্ছে একটা বড় সমস্যা। আরেকটা বড় সমস্যা আমরা দেখছি, যে জায়গাগুলি জলাভূমি কিংবা নিচু এরিয়া কিংবা পুকুর ছিল, দিঘি ছিল, সেগুলি কিন্তু ভরে আপনার এখানে বিল্ডিং, মার্কেট, অন্যান্য, যেহেতু এখানে জমির দাম বেশি, সেটা হচ্ছে। অর্থাৎ আমরা কোনোভাবেই ওপেন জলাশয়গুলি রক্ষা করতে পারছি না। এটা দীর্ঘদিনের সমস্যা। এবং শুধু ঢাকা না, এখন আমরা যে সমস্ত ঢাকার বাইরে শহরগুলি দেখছি, বড় শহর, ছোট শহর, ক্রমাগতভাবে আমরা দেখছি আরবানাইজেশন হচ্ছে। তো এই সমস্যাগুলি কিন্তু আমাদের এখন একটা বাধা হয়ে যাচ্ছে। এছাড়াও আপনার বজ্র ব্যবস্থাপনা, সেটা কিন্তু অবশ্যই আমরা মনে করি যে আমাদের ইন্টিগ্রেটেড করতে হবে। এবং এই বজ্র ব্যবস্থাপনার আমরা দেখছি মাত্র 40% কালেক্ট হয়। অধিকাংশ জায়গায় এই বজ্র কিন্তু আস্তে আস্তে খালে, নদী নালায় যাচ্ছে, এবং যার ফলে কিন্তু আমরা দেখছি ড্রেনেজের প্রবলেমটা হচ্ছে। আর আরেকটা কথা আমরা দেখছি যে অনেক দেশে কিন্তু এখন যেটা আপনার স্পঞ্জ সিটি বলছে, পানিকে ধরে রাখা ওই জায়গায়, আপনার এটা ছাদের বৃষ্টির পানি ধরে রাখা বলেন, আপনার লনে পানি ধরে রাখা বলেন, পারমিয়েবল কনক্রিট বলেন। অর্থাৎ আমরা যদি ওই জায়গায় পানিটা ধরে রাখতাম, তাহলে কিন্তু পানিটা নিচের দিকে মাটিতে যাওয়ার ব্যবস্থা করতাম, তাহলে কিন্তু আরবান ড্রেনেজ সিস্টেমের উপর আমাদের এত প্রেসার পড়তো না। এইসব কারণেই আমরা দেখছি যে আমাদের শহরের এই দ্রুত নগরায়ন ক্রমাগতভাবেই বাড়ছে, অপরিকল্পিতভাবে বাড়ছে, এবং জলাশয়গুলি এবং নিম্ন অঞ্চলগুলি ভরে যাচ্ছে। আর এর সাথে আমরা দেখছি যে এখন সারা পৃথিবীতেই জলবায়ু পরিবর্তনের একটা ইম্প্যাক্ট পড়ছে। হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টি আসলে আমাদের আরবান ড্রেনেজ যে ডিজাইন করা হয় তার থেকে অনেক বেশি বৃষ্টি, এবং এই কারণেও কিন্তু আমরা দেখছি যে অস্বাভাবিক একটা জলাবদ্ধ পরিস্থিতি বিভিন্ন নগরে সৃষ্টি হচ্ছে। এবং যে প্রজেকশনস আছে ক্লাইমেট চেঞ্জে, তাতে এটা আরো বেশি বাড়বে। তো সার্বিকভাবে আমাদের কিন্তু আসলে সিটিকে আপনার জলাবদ্ধ থেকে মুক্তি করা এবং এটার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, যেটা আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় বললেন, এইটা আসলেই করা দরকার, এবং এটা অতি দ্রুতই এটার বাস্তবায়ন করা দরকার। ধন্যবাদ আপনাকে, স্থপতি ইকবাল হাবিব। রাজধানী ঢাকা সহ সারা দেশের বড় শহরগুলোই যেন ইট পাথরের জঙ্গলে পরিণত হয়েছে, ফলে পানি শুষিয়ে নেওয়ার মতো মাটি নেই। এই উন্নয়নকে আপনি কিভাবে দেখছেন? প্রথমে বলে রাখা দরকার, যখন একটি দেশে অসংখ্য জনঘনত্ব, অতি তীব্র জনঘনত্ব থাকে, কিন্তু সেই তুলনায় বসবাসযোগ্য জমির পরিমাণ কম থাকে, তখন জমির উপর সরকারের তথা জনগণের নিয়ন্ত্রণ থাকতে হয়। এই ঢাকা শহরে যখন জমির দাম স্বর্ণের সমান হয়ে গেল, তখনও আপনি ঢাকাতে জমিকে পণ্য হিসেবে বিকিয়ে দিলেন। আর ওই পণ্য যখন যারা পুঁজিপতি, তাদের সম্পদের বিনিয়োগের ক্ষেত্রে পরিণত হয়, এবং বৈধ অবৈধভাবে সবাই সরকারি খাস জমি, নদীর জমি, খালের জমি, উন্মুক্ত স্থান দখল করার প্রবণতার মধ্যে দিয়ে প্রতিরোধ গড়ে তোলা যায় না, তখন এই অবস্থা তৈরি হতেই পারে। আপনি আলাপে বলছিলেন বারবার যে অনেক উঁচু জমি করেছে, ভবন করেছে, এবং 40%, সাইফুল ভাই বলছিলেন 40% খালি জায়গা। আপনাকে সত্যি করে বলি, অনুমোদিত প্রকল্প এবং অনুমোদনের মধ্যে দিয়ে করা প্রকল্পগুলো একটা তো আপনি অন্যায়গুলি পাবেন না, এবং তার সংখ্যা আবার খুব খারাপ কথা হলো তার সংখ্যা মাত্র 8 থেকে 12%। এই হিসাব কার? আমার না, এটা রাজুকের হিসাব। তার মানে 90% এই যে ঘটনা, এই যে 90% নগরায়ন অথবা দুর্বৃত্তায়ন অথবা সে অর্থে কনক্রিটায়ন,
এটি কিন্তু অবৈধ, এবং এই অবৈধ কার্যক্রম কোনো নিয়ম কানুন, কোনো বিচার বিবেচনা, প্রকৃতি দত্ত এই ঐশ্বর্যগুলোকে বিবেচনায় নেওয়ার কোনো ধরনের চেষ্টাই করে নাই। আপনাকে এর সাথে যদি একটু ভ্রান্তি বিলাসের কথা বলি, এই নগরীটা কচ্ছপের পিঠের মতো, অর্থাৎ তার মাঝ বরাবর উত্তর দক্ষিণে প্রলম্বিত, দুপাশে পানি সরে নদীতে চলে যায়, একদিকে বালুর দিকে আর একদিকে বুড়িগঙ্গা এবং তুরাগের দিকে। এই যে বালু তুরাগের দিকে আর বুড়িগঙ্গা এবং তুরাগের দিকে পানি চলে যাওয়া, এই পুরো প্রক্রিয়া আপনি অবাক হবেন। দুটো এক্সাম্পল বললে বুঝবেন। যেমন 27 নম্বরের পানি নেওয়ার চেষ্টা করছে রামপুরায়, ওয়ারেস 27 নম্বর পানি অটোমেটিক যে জিওগ্রাফিক্যাল অথবা জিওলজিক্যাল যে কার্ভ রয়েছে, অর্থাৎ তার স্লোপ রয়েছে, সেটা হচ্ছে রায়ের বাজারের দিকে। তো আপনি পানিটা রায়ের বাজারে নেবেন, আপনি নেওয়ার চেষ্টা করছেন রামপুরার দিকে। আবার একইভাবে পুরো এই যে কাঁঠাল বাগান এলাকা, গ্রিন রোড এলাকা, এটা অল্প বৃষ্টি, একটু বৃষ্টি হলে জমে যায়, কারণ ওই পুরো অঞ্চলটা নিম্নাঞ্চল ছিল। আমার ছোটবেলা ওখানে বড় হয়েছি, ওই মেরিন স্কুলের পিছনে পুরোটাই ছিল বিরাট জলের ডোবা। আপনি সেটাকে ভরাট করলেন, আর তার পাশে যে রেল লাইনটা ফুলবাড়িয়া থেকে এসছে, যেটা এই পুরো আপনার কি বলে বিআইপির পাশ দিয়ে, ইস্টার্ন প্লাজার পাশ দিয়ে এসে সোনারগাঁয়ে মিলেছে, এটা আবার অনেক উঁচু, এটা রেল লাইনের উঁচু জমি ছিল। ফলে ওই জায়গা অটোমেটিক্যালি একটা নিম্ন খাদে পরিণত হয়েছে। এখন এই খাদের পানি আপনি জাদু মন্ত্র দিয়ে তো আর হাতের ঝেলে ফেলতে পারবেন না। এখন এই ঘটনাগুলোর জন্য যে কথাটা আমাদের উপদেষ্টা মহোদয় বললেন, আমাদের একটা অ্যাকশন প্ল্যান অন দ্য বেসিস অফ কি সমীক্ষা নির্ভর করতে হবে, এবং সেই সমীক্ষা নির্ভর প্ল্যানের পরে আপনি যখনই সিএস ম্যাপ, আরএস ম্যাপ, মহানগর জরিপ অথবা অ্যাকুইজিশন প্ল্যান সবগুলো ফেলে আপনি যখন দেখবেন অবৈধতার পরিমাণ কি, আপনার কতটুকু জল ধারণ করার জমি লাগবে, এবং সেটা করার জন্য এই খাল প্রশস্ত করতে হবে না গভীর করতে হবে, এবং খালের পাশে আরো কিছু জমি নিতে হবে কিনা, এই সমস্ত পরিকল্পনা বের করতে হবে। এরপরে আপনাকে বার করতে হবে এই দখল যারা করলো তার প্রকৃতি কি, সেটা উদ্ধারের প্রকৃতি কি। আমরা ধানমন্ডি লেক করা, হাতির ঝিল করার পর আমরা গিয়েছি এখন একটা পাইলট প্রজেক্ট ইব্রাহিমপুর খাল করতে, এবং এই একটা ছোট্ট খাল করতে গিয়ে যে জটিল অবস্থা বা অঙ্ক দেখেছি, তাতে এটা বুঝেছি কাজটা দুরূহ, অসম্ভব না। কিন্তু এই দুরূহ কাজ করার জন্য দায়িত্ব তো নিতে হবে। আপনি যখন চিন্তা করবেন মাত্র 16 থেকে 18 হাজার দখলদারের কারণে, একদম হিসাব করে বলছি, 16 থেকে 18 হাজার দখলদারের কারণে, সরকারও রয়েছে, সরকারি সংস্থা রয়েছে, আপনি প্রায় 1.5 থেকে 15 কোটি মানুষের জীবন, জীবিকা, ব্যবসা বাণিজ্য, বসবাস, চলাচল বিপন্ন করতে পারেন না। যদি এই ধারণাটা রাজনৈতিকভাবে মাথায় নেন, তাহলে এটি করা অসম্ভব না। প্রয়োজন সমীক্ষা নির্ভর একটি পরিকল্পনা। এই যে এখানে প্রফেসর সাইফুল ইসলাম সাহেবের মতো লোক আছেন, আদিল মোহাম্মদ সাহেবের মতো লোক আছেন, জোবাইর ভাইয়ের মতো লোক আছেন, আপনি সবাইকে নিয়ে বসেন না, তাদের এক্সপিরিয়েন্স গুলি একসাথে করেন না, করে যে অ্যাকশন প্ল্যান তৈরি হবে, তারপর আপনি সরকারের সংস্থাকে বলেন ওই অ্যাকশন প্ল্যান করেন। সরকারি সংস্থাকে যদি অ্যাকশন প্ল্যান করতে দেন, আমি বলি বছরকে বছর তারা এই প্রতারণা করেছে, সামনেও করবে, প্রকল্প হবে, ভারী ভারী প্রকল্প হবে, আর আমাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে আমরা শুধু প্রশ্ন করবো, উত্তর দিতে বলেন, তাহলেই ওই উত্তরগুলোর মধ্যে থেকে যে একটা কাঙ্ক্ষিত উত্তরমালা পাবেন, ওটাই হলো সমাধান যাত্রা। এবং সেই সমাধান যাত্রায় একই ধরনের ভুল আর করা যাবে না। টেকনোলজি এমন ভাবে এসছে আশিক ভাই, যে এখন আপনি স্যাটেলাইট ইমেজের সাথে এই ফিল্ড লেভেল উপাত্তগুলোকে সংগতিবদ্ধ করলেই আপনি অসম্ভব সুন্দর নেচারাল যে ড্রেনেজ সিস্টেম আছে তার একটা রূপরেখা পাবেন, যার মধ্যে দিয়ে ক্যাচমেন্ট এরিয়া কতটুকু, তার বৃষ্টির বাড়িপাত ধারণ অঞ্চল কতটুকু প্রয়োজন, এবং সেটা রাখার জন্য এখনো সম্ভাবনা কতটুকু রয়েছে, সব বার করা সম্ভব। আমরা এই কয়েকটা অভিজ্ঞতা বুঝেছি এটি অসম্ভব না। প্রবলেমটা কি জানেন, এই বিড়ালের গলায় ঘন্টা বাঁধার দায়িত্বটা আমরা একটা অনির্বাচিত সরকারের কাছে এক্সপেক্ট করে বসে আছি। ভাইরে সত্য কথা বলি, এই কটু কথাটা বলার জন্য মাফ করতে হবে। সেটা হচ্ছে এই অনির্বাচিত সরকারের পক্ষে এই মুহূর্তে অধিগ্রহণ করা, এই সমস্ত দুর্বৃত্তদেরকে অপসারণ করা এত সহজ কাজ না, তাদের আরো অনেক প্রায়োরিটি আছে। তবে যেটা করে যেতে পারেন তারা, সেটা হচ্ছে অ্যাকশন প্ল্যানটা জনগণের সাথে উন্মুক্ত করে, জনগণকে সম্পৃক্ত করে এই রূপরেখাটা, এই রোড ম্যাপটা যদি রেখে দিতে পারে, তাহলে নির্বাচিত সরকার সেটা দীর্ঘ সময় ধরে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এবং স্বল্প মেয়াদী একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাস্তবায়ন করতে পারবে। আর আমরা সবাই মিলে, যারা আমরা
অ্যাক্টিভিজম করি অথবা বিভিন্ন ভাবে দেখার চেষ্টা করি, তারা সেটা আমরা দেখভাল করার চেষ্টা করতে পারি। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ জুবাইর হাসান, বৃষ্টির পানির যথাযথ নিষ্কাশনের ব্যবস্থাপনাটা আসলে কেমন হওয়া দরকার? ধন্যবাদ বিজ্ঞ আলোচক বৃন্দকে এবং আজকের দর্শক বৃন্দকে। আসলে আশিক ভাই, আপনি শুরু করেছিলেন যে কেউ কথা রাখেনি, মানে 2017 সালেও কেউ বলেছে এবং 21 সালেও বলেছে। তো কথা রাখেনির মধ্যেই আমরা আছি। তো এখন বৃষ্টি হলে, বৃষ্টি প্রাকৃতিক একটা বিষয়, এটা হবে। এবং আমাদের যে সমস্যাটা, এটা প্রফেসর সাইফুল ইসলাম সাহেব বলেছেন, আদিল ভাইও বলেছেন এবং ইকবাল ভাই তো খুব বলেছেনই ভালো করে, যে আমাদের কিন্তু সমস্যাটা চিহ্নিত। এখন মূল বিষয়টা হলো যে এই ঢাকা শহরকে কিভাবে আমরা রক্ষা করব, এই যেই ধরনের জলবায়ু পরিবর্তনের কারণে বলি বা অন্য প্রাকৃতিক যে সব কারণেই বলি যে জলাবদ্ধতাটা হচ্ছে, এখান থেকে আমরা মুক্তি পাবো। অর্থাৎ এই যে মুক্তি পাওয়ার বিষয়টা, এটা কিন্তু সবাই চাচ্ছে এবং যারা বিভিন্ন সরকারের প্রতিষ্ঠান বা বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান যারা আছে, তারাও কিন্তু এর সাথে সম্পৃক্ত এবং বড় বড় প্রকল্প তৈরি করছে। কিন্তু হচ্ছে না কেন? প্রশ্নটা এই জায়গায়। আমার মনে হয় এই যে আপনাদের কথা শুনতে শুনতে আমি আলোচনা করছিলাম, মানে চিন্তা করছিলাম যে এখানে একটা হলো যে ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা, হ্যাঁ, আরেকটা হলো আপনার আমাদের অর্থনৈতিক পরিকল্পনা, আরেকটা হলো সামাজিক পরিকল্পনা। এই যে পরিকল্পনাগুলো, এর মধ্যে যেটা হচ্ছে যে কতগুলো জিনিস বাদ আছে। আমরা সব সময় যেটা করে যাচ্ছি সেটা হলো যে এই যে সামাজিক পরিকল্পনা, এইটাকে একদমই খেয়াল করছি না। আরেকটা হলো যে অর্থনৈতিক পরিকল্পনা, এটাকেও আমরা সঠিকভাবে দেখছি না। আপনি দেখেন, আমরা কিন্তু সব সময় বলছি যে আমাদের জনবলের জন্য বা জনগণের জন্য এই রাস্তাটা, এই খালটা ঠিক রাখা উচিত, এখান থেকে এটা সরিয়ে দেওয়া উচিত এবং পানির প্রবাহ বাড়াতে হবে যাতে নদীগুলোতে পানিটা চলে যায়। কিন্তু এগুলো করার জন্য যে অর্থনৈতিক যেই সরবরাহটা দরকার, সেই পরিকল্পনাটা কি আমাদের আছে? সেটা কে করবে? আমরা সব সময় আমাদের জলাবদ্ধতা হলে ওই স্থানীয় সরকারের কাছে চলে যাই এবং আমরা চলে যাই হলো পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে। কিন্তু এই যে অর্থ যারা দিচ্ছে, সেই মন্ত্রণালয়টা কোথায়? তারা কি এটা যথোপযুক্ত অগ্রাধিকার দিচ্ছে? এটা এক। দ্বিতীয়ত হলো এই যে সামাজিক যে পরিকল্পনার কথা, এখানে ইকবাল হাবিব জোর দিয়ে বলেছেন জন অংশগ্রহণটা হতে হবে। মোহাম্মদ জুবাইর হাসান, আসলে সামাজিক পরিকল্পনার বিষয়টা কিন্তু এখানে অনেকবার আলোচিত হয়েছে, যেটাকে আসলে কেউ কোনো আমলেই নিচ্ছে না। আমরা এখানে আরো বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের একটি বিরতিতে যেতে হবে। বিরতি থেকে ফিরে নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে আপনার সাথে আরেকটু বিশদ আলোচনা করবো। দর্শক, এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট একটু বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনার স্বাগত কেমন বাংলাদেশ অনুষ্ঠানে, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় জলাবদ্ধতা মুক্ত বাংলাদেশ চাই। আমাদের আলোচনায় ফিরছি। জনাব জুবাইর হাসান, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে বৃষ্টির পানি যথাযথ নিষ্কাশনের ব্যবস্থাপনাটা আসলে কেমন হওয়া উচিত, এই যে আমরা নিম্নাঞ্চল নিয়ে যে কথাটি বলছিলাম, আমরা যে প্রাকৃতিক পরিকল্পনার কথা বলছিলাম, আমি আমার আলোচনার শুরুতেই বলেছি যে আমাদের দেশে যত্রতত্র ভাবে যেখানেই জায়গা পাচ্ছে মানুষ বাড়িঘর তৈরি করে ফেলছে এবং নীতি নির্ধারকদের চোখের সামনেই হচ্ছে, কেউ কোনো কিছু বাধা দিচ্ছে না। এরপর বলছে যে আমার পানি নিষ্কাশন চাই, আমি কিন্তু নিচু জমি ভরিয়ে এই কাজটি করছি। কোনো দায়িত্বর কোনো জায়গাতেই আমরা ছিলাম না। আপনার কাছে শুনতে চাই জুবাইর ভাই। না, থ্যাংক ইউ। আমার মনে হয় আশিক ভাই আপনি অনেক পুরনো কথা মনে করিয়ে দিয়েছেন যে ঢাকা যে আমাদের কত প্রিয় বা কিভাবে এটার পরিবর্তন। এই ঢাকা শহরে তো আমরা বড় হয়েছি, এখানে ফুটবল খেলে, এখানে দৌড়াদৌড়ি করে, সাঁতার কেটে আমরা বড় হয়েছি। এখন আমাদের সন্তানদের মানে ঘর থেকে বেরোনোর কোনো জায়গাই নেই। না, সেই জন্যই আমি বলছি যে সামাজিক পরিকল্পনাটা, যেটা কথা শুরুতে বলছিলাম, যে এখন বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং প্ল্যান হচ্ছে, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান, রাষ্ট্রের যেসব বিভাগ এবং অনুবিভাগ যারা আছে তারা বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে। কিন্তু এই যে সামাজিক পরিকল্পনার আওতাধীন যদি বলি, একটা সামাজিক আন্দোলন তৈরি করা বা যারা এই বিষয়ের সাথে জড়িত আছেন তাদেরকে যে সেন্সিটাইজ করা যে কেন একটি মানে জলাবদ্ধহীন একটি নগর দরকার এবং সেটার জন্য কি কি করতে হবে, সেটা এখানে বিজ্ঞ আলোচক সবাই বলেছেন এবং বিভিন্ন বৈজ্ঞানিক সমাধানের কথাও এসছে। কিন্তু আমার কথা হলো যে এই বিষয়গুলো আমরা যারা ঢাকাবাসী বা ঢাকায় এখন বর্তমানে যারা আছে তাদের মধ্যে যদি অনুধাবন না হয়, তাহলে কিন্তু এটা করা সম্ভব না। আমাদের এই যে মাননীয় উপদেষ্টা মহোদয় বলে গেলেন যে উনি কিছু অ্যাকশন নিচ্ছেন বা এখন সেই অ্যাকশনের জায়গায় যাচ্ছেন,
এবং আমরা মানে দেখেছি যে কি পলিথিন বন্ধের ব্যাপারে কিছু উদ্যোগ নিয়েছেন। এখন এগুলো তো হচ্ছে একটা কি বলবো কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিষয়, যে না তুমি ব্যবহার করতে পারবা না, কিন্তু আমাদের যেটা অ্যাওয়ারনেসটা, মানুষের মধ্যে যে সচেতনতা, সেই জায়গাটা কিন্তু মিসিং। এই যে আমরা যেই আলোচনাটা আজকে আমরা বর্ষাকালে করছি, এটা কিন্তু শীতকালে আলোচনা হচ্ছে না, কারণ যখনই আমরা এটার একটা সমস্যার মধ্যে পড়ছি তখনই আলোচনাটা এসছে। কিন্তু এটা তো সারা বছর ব্যাপী একটা আলোচনা করে এটার একটা সমাধানে আসা উচিত। সুতরাং আশিক ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন যে এই জলাবদ্ধতা বা বৃষ্টি যে হচ্ছে এটাকে কিভাবে রোধ করা উচিত বা এই জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পেতে পাবো, এখানে আমাদের, আমি বারবার একইভাবে বলছি, সামাজিক পরিকল্পনা এবং আমাদের আরেকটা যেটা আমরা মানে পিছিয়ে আছি সেটা হলো অর্থনৈতিক পরিকল্পনা। এই জায়গাটায় আপনি দেখেন কোনো বিনিয়োগ আছে, কোনো সঠিক আছে, কিছু পরিকল্পনা ভিত্তিক আছে, কিন্তু একটি মহাপরিকল্পনা, যে ফারের কথা এখানে এসছে, তারপর আপনার জলাবদ্ধতার জন্য ড্রেনেজ সিস্টেম ডেভেলপমেন্টের জন্য যেটা এসছে, হাবিব ভাই ইব্রাহিমপুর খালের কথা বলছেন, এইসব জিনিসগুলো কিন্তু, এগুলো কিন্তু একটি প্রকল্প, কিন্তু একটা সরকার, যেটা মাননীয় উপদেষ্টা মহোদয় বলে গেছেন যে এখন কোনো মন্ত্রণালয় করবে না, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার করবে। এখন এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কার্যক্রম আমরা তো কারো মাধ্যমে দেখতে হবে। এখন সেইখানে যদি জন অংশগ্রহণটা না থাকে, তাহলে কিন্তু আমরা এই ফলাফলে যেতে পারবো না। সত্যি কথা হলো এটা, আমরা ওই কেউ কথা রাখিনি, আপনার যে শুরুতে যে কথা বলেছেন, ওই জায়গায় কিন্তু আবার ফিরে যাব, অনেক কথাবার্তা হবে। আমার মনে হয় এই জন্য এই যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো যদি একটা আন্দোলন হয়েছে, এইভাবে যদি একটা কিছু হয় যে না, আমরা এবার জলাবদ্ধতা থেকে মুক্তি হবই বা মুক্ত আমরা করবই শহরকে, এবং সেটার জন্য আপনি ছাত্রদেরকে সংগঠিত করেন, অথবা যারা স্থানীয় পর্যায়ে যারা আছেন তাদেরকে সংগঠিত করেন, এবং এই যে ঢাকা নিয়ে যারা চিন্তা করছে তাদেরকে যদি আপনি সম্মুখভাগে নিয়ে একটি আলোচনায় আনেন, তাহলে হয়তো বা কিছু হবে। কারণ আমরা প্রবলেম কিন্তু আইডেন্টিফাইড, আমাদের সমস্যা হচ্ছে আমরা সমাধান করতে পারছি না। তা আমার মনে হয় দ্রুত আমাদের অর্থনৈতিক পরিকল্পনা এবং সামাজিক পরিকল্পনাটা জোর দিয়ে, এই যেই আমাদের বিজ্ঞ আলোচকরা, ওনারা অনেক বড় পরিকল্পনাবিদ এবং অনেক কন্ট্রিবিউশন এই দেশের জন্য, শহরের জন্য করে গিয়েছেন, সেখানে এটা আমার মনে হয় একটু সংযুক্ত করা খুব দরকার। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। জলাবদ্ধতা দূর করতে হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে, কিন্তু কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। আমরা পরিকল্পনার কথা আগেও শুনেছি, এমনকি এই যে আপনার বৃষ্টির পানি, এটাকেও কিন্তু ধরে রেখে আমাদের শুষ্ক মৌসুমে এই যে মিষ্টি পানি, যেটাকে শোধন তেমন ভাবে বুড়িগঙ্গার পানি এনে আপনি শোধন করা আর বৃষ্টির পানিকে ধরে রেখে শোধন করা, তার মধ্যে অনেক পার্থক্য আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কেন ফলাফল পাচ্ছি না? এখন এই যে আগামীকালকে বিশ্ব বসতি দিবস, সেখানে বলা আছে যে তার যে প্রতিপাদ্য তৈরি করা হচ্ছে সেখানে হচ্ছে তরুণদের অংশগ্রহণ বা সম্পৃক্ততা নিশ্চিত করে আমাদের ভবিষ্যতের যে নগরায়ন এবং উন্নত নগরায়নের কথা বলা আছে। এখন এই যে জায়গায় জায়গায় আমরা যে দখলদারদের কথা বারবার বলি, এই দখলদাররা তো বাংলাদেশেরই মানুষ ছিল, এবং এই দখলদারদের কেন আমরা এত বছর ধরে তাদেরকে আমরা চিহ্নিত করতে পারিনি, তাদের উপযুক্ত শাস্তি বিধান করতে পারিনি, সেটার উপরই আসলে আমাদের মূল এই যে জলাবদ্ধতার কারণটা নির্ভর করে। গত 15-20 বছরের সেই সামাজিক জায়গাটা, যে আগে যে কমিউনিটি বেসড অর্গানাইজেশন ছিল, তাদের তো কোনো অস্তিত্ব আর বাংলাদেশে ছিল না, বা যারা ছিল, যারা কাজ করেছে, তাদের বক্তব্য শোনা হতো না। যদি আপনি চিহ্নিত না করতে পারেন সময় মতো, যেটা আপনিও বারবার বলছেন, ফ্ল্যাট ফ্লোজন গুলো ভরাট হচ্ছে। যে এখন আমরা গত কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে, আমরা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স স্টুডেন্টদের নিয়ে আমরা আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের বুড়িগঙ্গার পশ্চিম পারে, যেখানে পুরোটাই ফ্ল্যাট ফ্লোজন, একটা দ্বীপের মতো, সেখানে গিয়ে আমরা দেখেছি সেখানে সাইনবোর্ড টানানো আছে সিলিকন ভ্যালি হাউজিং, গ্রাম বাংলা আবাসন হাউজিং। এইটা সে পুরোটাই দ্বীপের মধ্যে ফ্ল্যাট ফ্লো জোন, সেখানে এই ধরনের আবাসনের সাইনবোর্ড, প্লট বিক্রি, সেখানে ইন্টারনাল রোড নেটওয়ার্ক সব হয়ে গেছে। এখন দেখবেন এখানে যখন হাউজিং হয়ে যাবে, তারপরে রাজুক বা সরকারি সংস্থাগুলো ঘুম ভাঙবে, তখন বলবে হয়ে গিয়েছে। এবং এই যে ঢাকা উদ্যান থেকে শুরু করে বেড়িবাঁধের পশ্চিম পাশে যে বিশাল আবাসন হয়ে গেল, এখন এই প্রতিটা ফেজেই যেটা হয়েছে, খাল গুলো মানে ভরাট করা হয়েছে। যেটা কিছুদিন আগে মিডিয়াতে এসেছিল যে আমাদের সাদেক এগ্রো, সুরের ধারা, সেগুলো আমরা নিজেরা সরেজমিনে গিয়ে দেখলাম কিভাবে সেই পুরো খালের উপরে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। এখন আপনি যদি কাউকে, সরকারি কোন একজন উপদেষ্টা বা সচিবকে প্রশ্ন করেন, যে উদাহরণস্বরূপ কোন একজন দখলদার আজকে কোন একটা খাল দখল করে ফেলো 20-50 জন, সে তার লোক বল নিয়ে, এইটা রেসপন্স করতে আপনার কতদিন কত মাস লাগবে, আপনি কি বলতে পারবেন? কেউ বলতে পারবে না। যে কেউ একজন দখল যদি করে ফেলেন, সেটা রেসপন্সটা একদিনে হবে না 1 বছর হবে, কারণ কোনো মেকানিজম নাই, মনিটরিং নাই। এখানে রাজুকের যারা
পরিদর্শক বলেন, সিটি কর্পোরেশনের যারা অফিসিয়ালস আছেন, বা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, সবার তো দায়িত্ব আছে। মানে এখানে সবার দায়িত্ব আছে মানে যে কারো দায়িত্ব না এমন তো না। প্রত্যেকেই যদি দায়িত্ব পালন করে, তাহলে আপনি যদি খাল একটা দখল করেন, জলজ্জন্ত খাল যেটা দেখা যায়, সেটা তো উইদিন 1 উইকের মধ্যে সেটা ইন্টারভেনশন থাকার কথা। কিন্তু আপনি বিস্ময়কর ভাবে ফ্ল্যাট ফ্রোজনে ভরাট বলেন আর খাল দখল বলেন, বছর পর বছর চলে যায়, কেউ এখানে এসে প্রশ্ন করে না যে এটাকে আপনি দখল করেছেন কিভাবে, না সামাজিক ভাবে না রাষ্ট্রীয় ভাবে। এটা যদি হয় তখন তো যেটা হওয়ার কথা সেটাই। আর পরিকল্পনা কৌশলের কথা যেটা আমরা বারবার বলছিলাম, যে কৌশলে যখন গলত ছিল, যে আমরা খালকে যে ন্যাচারাল একটা ব্লেসিংস এবং এটা আমাদের ওয়াটার রিটেনশনের জন্য একদমই গুরুত্বপূর্ণ, এটা তো আমরা ভাবিনি। এখন পরিকল্পনা কৌশল এবং নজরদারি দুইটা যখন ব্যর্থতা হবে, যতই ডিটেল প্ল্যানে থাকুক বা না থাকুক, এটা কাজ করবে না। আর যদি নজরদারি থাকতো, তাহলে ডিটেল প্ল্যানে যদি নাও থাকতো, তাহলে সে টিকে থাকতো। এখন আমরা গভর্নেন্সটাও ব্যর্থ হয়েছি, পরিকল্পনার যে অনুশাসন সেটাও ব্যর্থ হয়েছি, এবং যেটা আরো বিপন্ন বিষয়, যেটা হচ্ছে আমাদের যে দখলদারদের যে শাস্তিগুলো আমাদের বিভিন্ন আইনে আছে, পরিবেশ আইনে আছে, সেটা দেখবেন খুবই দুর্বল শাস্তি। এই শাস্তি দিয়ে, ধরেন ফর এক্সাম্পল, আপনি একটা খাল দখল করে বাড়ি করলেন, সেখানে বছর পর বছর 10-15 বছর ধরে সেখান থেকে ভাড়া ইনকাম করলেন, তারপরে দেখা যাবে যে সেখানে শাস্তি আছে 50,000 টাকা, এই ধরনের একটা কিছু। তাহলে তো আপনি এত বছর যদি ইনভেস্ট করে যদি এত কোটি কোটি টাকা রিটার্ন পান, তখন সেখানে এই যে নামমাত্র শাস্তি আর যেই আপনার যে জেল জরিমানা, সেটা তো হয় না। বাংলাদেশে যে দখলদার, কোন একটা দখলদারকে জেল দেওয়া হয়েছে, এরকম দৃষ্টান্ত আমরা তো গত 15-20 বছরে দেখি নাই। যদি দৃষ্টান্ত না থাকে, তখন একজন মানুষ বা একটা গোষ্ঠী তারা দখল করতেই চাইবে। এবং যেটা আজকের আলোচনা এসেছে গুরুত্বপূর্ণ, সরকারি সংস্থাগুলো ক্যাটাগরিক্যালি ফ্লাড ফ্লো জোন থেকে শুরু করে খাল দখল করেছে। সরকারি সংস্থা কিভাবে দখল করে, এবং তারা দখল করে কি করছে, হাউজিং করছে। এটা অদ্ভুত বিষয়। সেখানে আমাদের সর্বোচ্চ বাহিনীগুলো থেকে শুরু করে সবাই করছে। তাহলে এই সর্বোচ্চ বাহিনীগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়ার নৈতিক বল এই নতুন বাংলাদেশে কি আছে? সেই প্রশ্নটা করতে হবে, যে নতুন বাংলাদেশে কি সরকারি প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না, বা যারা ফ্ল্যাট ফ্লো জোন করে হাউজিং করেছেন তাদেরকে আমরা কি ধরনের পেনাল্টি দিলে ভবিষ্যতে আর কোনো বাহিনী কিংবা আর কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান আর জীবনের সাহস পাবে না এই ধরনের কিছু করতে। আপনি যদি দৃষ্টান্ত না করতে পারেন, তাহলে তো কখনোই আপনি নতুন কাউকে নিবৃত্ত করতে পারবেন না। দৃষ্টান্ত আমরা তৈরি করতে পারিনি। এখনো যেটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে হতাশা, যে অন্তর্বর্তী সরকার, তাদেরও সেই ম্যান্ডেট থাকলেও তাদের সেই পলিটিক্যাল তো জোরটা নাই, যার ফলে তারা যে দখলদারদের বিরুদ্ধে ওই স্কেলে যেতে পারবে, সেই সম্ভাবনাটাও কতটুকু আছে। তাহলে করবে টাকার আবার পলিটিক্যাল সরকারের দেখা যায় যে যারাই ব্যবসায়ী, যারাই দখলদার, তারা পলিটিক্যাল সরকারকে সবার আগে গিয়ে মন্ত্রীকে ফুলের মালাটা দিয়ে আসে। তাহলে এই যে একটা চর্চা নতুন বাংলাদেশে, এই জন্য মানে আমাদের যে এই বিশ্ব বর্ষদি দিবসে যে তরুণদের সম্পৃক্ততার কথা এসেছে, এটা মনে খুবই গুরুত্বপূর্ণ। তরুণ বলতে তরুণ সব কমিউনিটি, এলাকাবাসী সম্পৃক্ততা নিশ্চিত করা, যে এই এলাকার যেই খাল আছে, ওপেন স্পেস আছে, পার্ক আছে, সবগুলোকে কমিউনিটির ওনারশিপে নিয়ে যাওয়া। তার জন্য সাহায্য তৈরি হবে। শুধুমাত্র রাষ্ট্রের উপর নির্ভর করে রাষ্ট্র আগেও পারেনি, সামনের দিনেও যে পারবে, এই ধরনের আশাবাদের চেয়েও আমাদের যে প্যারালাল যে নজরদারি, সেটা যদি আমরা তৈরি করতে পারি, তখন অন্তত এই খালগুলোকে আমরা রক্ষা করার ক্ষেত্রে একটা ধাপ এগুতে পারবো। কিন্তু এগেইন, পূর্বে যারা দখল করেছেন তার যদি আপনি দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারেন, তাহলে কিন্তু আরো দখলদার তৈরি হবে। কারণ দখলদাররা জানে ধরনের কিছু দখল করলে সেটাকে সাস্টেইন করা যায়। জি, অধ্যাপক A.K.M. সাইফুল ইসলাম, বাংলাদেশের বাস্তবতায় রাজধানী ঢাকা সহ বড় নগরগুলোর পানি নিষ্কাশন ব্যবস্থাপনা আসলে কেমন হওয়া উচিত, জলজট নিয়ন্ত্রণের করণীয় কি, এবং আমরা তো বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির জন্য অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখছি, কিন্তু যাদের দায়িত্বহীনতার কারণে, এই যে যাদের চোখের সামনে আপনার নিচু অঞ্চলগুলো ভরাট হয়েছে কিংবা আপনার নির্মাঞ্চলগুলো দখল হয়েছে, তাদেরকে তো আমরা শাস্তির আওতায় আনতে দেখছি না। এটাও তো তাদের এক ধরনের বড় ধরনের দুর্নীতি। জি, যেটা হচ্ছে যে পৃথিবীর বহু দেশেই কিন্তু এই কিভাবে আমরা নগর বন্যা বা জলাবদ্ধতা কমাতে পারি তার একটা পরিকল্পনা থাকে। ঢাকা শহরেও আছে। আমাদের ড্রেনেজ সিস্টেম এবং ন্যাচারাল ক্যানেল, সেই সাথে স্লুইস গেটগুলি আছে এবং পাম্পগুলি আছে। অর্থাৎ একটা প্রসেস আমরা কিন্তু এখানে ফলো করেছি। অর্থাৎ আমরা বাদ দিয়েছি যাতে নদীর বন্যা আক্রান্ত না হই, কিন্তু নগর বন্যা থেকে বাঁচার আমরা একটা কৌশল নিয়েছি। কিন্তু এখন যেটা হচ্ছে যে প্রচুর আরবানাইজড হয়ে এখানে আমরা দেখছি যে পানি আর মাটির নিচে যেতে পারছে না, এবং ওই যে পলিথিনের ব্যবহার বলেন বা অন্যান্য কারণেও কিন্তু ভূগর্ভে পানি যাচ্ছে না, পুরোটাই রান অফ হয়ে যাচ্ছে। এটা একটা। 2 নম্বর হচ্ছে যেই খালগুলি বা যেই ইভেন ড্রেনগুলি, সেগুলিও কিন্তু ময়লায় পরিপূর্ণ, সেগুলি সময় মতো ঠিকভাবে ক্লিন হচ্ছে না, এবং খালগুলি জলাভূমি দখল হয়ে গিয়েছে, যেটা রিটেনশন পন্ড হিসাবে কাজ করছে, সেটাও কিন্তু হচ্ছে না। এবং আপনার দেখেন
যে এই যে টোটাল সার্বিক যে ব্যবস্থাপনা যেটা আমরা শুনছিলাম আর কি, এটা বিভিন্ন সংস্থা বলেন বিভিন্ন ভাবেই কিন্তু, এবং বিভিন্ন কোম্পানি বলেন, প্রাইভেট কোম্পানির সাথে জড়িত সবাই কিন্তু এটা কিন্তু দীর্ঘমেয়াদীতে আমরা কোনো পরিকল্পনার ভাবে শহরটাকে কিন্তু গড়ে তুলতে পারিনি। যদি তাই হতো তাহলে 25 ভাগ আমাদের বনভূমি থাকতো, 17 ভাগ জলভূমি থাকতো। এখন ঢাকা শহরের ওয়েটল্যান্ডের পরিমাণ হচ্ছে 3%-এর মতো। এখানে নগর পরিকল্পনাবিদ আছেন, ওনারা বলবেন 9 ভাগ হচ্ছে সবুজ এরিয়া। সবুজ এরিয়া বাড়ালে শুধু যে পানি বা রিটেনশন বাড়ে তাই না, এর পাশাপাশি কিন্তু তাপমাত্রাও কমায়। আমরা দেখেছি যে যে সবুজ এরিয়া কিন্তু 2 থেকে 3 ডিগ্রি জলাশয় তাপমাত্রা কমাতে পারে। তো অনেকগুলি বেনিফিট আছে। এখন সবুজ নগরী গড়ে তোলা, এইটা একটা মানে ক্যাম্পেইনের মাধ্যমে, এবং খালগুলিকে পরিষ্কার করা, কানেক্টিভিটি বের করা, দ্রুত গতিতে এটা করা দরকার। এর পাশাপাশি যেটা স্থপতি বললেন, ওই যে আমাদের ইকবাল ভাই, উনি বললেন যে একটা পরিকল্পনাও করা দরকার। ড্রেনেজ প্ল্যানগুলি অনেকদিন আগে হয়েছে ঢাকা ওয়াসার, এখন তো দেখছে এটা সিটি কর্পোরেশন, যে কোন জায়গার পানি কোন দিক থেকে যাবে সেটা ন্যাচারাল স্লোপ ধরে যেতে পারে। আমরা সেই পরিকল্পনাগুলোও কিন্তু এখন অনেক বেশি পানি আসছে, প্লাস জলবায়ু পরিবর্তনের চিন্তা করে ড্রেনেজ ডিজাইন গুলাও কিন্তু রিভিউ করা দরকার, রিবিল্ড করা দরকার, এবং যেটা বলা হচ্ছে যে ইন্টিগ্রেটেড করতে হবে, অন্যান্য মাল্টিপারপাস ইউজও দেখতে হবে। নদী বা খাল তো শুধু ড্রেনেজের জন্য ব্যবহৃত হয় না, অন্যান্য রিক্রিয়েশন বলেন, এই যে হাতিরঝিল একটা এক্সাম্পল, এরকম অনেক ভাবেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আর একটা কথা বলছি যে আমরা অনেক দেশেই দেখছি যে এটা কিন্তু একটা ফোরকাস্ট সিস্টেম থাকে, অর্থাৎ কালকে যে প্রচুর বৃষ্টি হবে, হ্যাঁ, আরবান ফ্লাড ফোরকাস্টিং অনেক শহরেই থাকে। সেটা কিন্তু বলা যায় যে এই অংশের বৃষ্টি হবে, এই অংশে, তাহলে কিন্তু এটা বন্যা ব্যবস্থাপনার একটা অংশ। কিন্তু আমরা যেমন স্ট্রাকচারাল মেজার্স দেখছি, তেমনি এগুলি হচ্ছে আনস্ট্রাকচারাল মেজার্স, অর্থাৎ আমরা কিন্তু আগাম ভাবে মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করতে পারি আগাম সতর্কতা দিয়ে, যে ভারী বৃষ্টি কোথায় হতে পারে, কোথায় জলাবদ্ধতা হতে পারে। তো এরকম অনেকগুলি, তারপর যেটা বলছিলাম যে স্পঞ্জ সিটি কনসেপ্টে পানি কিভাবে ধরে রাখা যায়, এবং অন্যান্য যে সমস্ত টেকনিক্যাল সাইড আছে, আমার মনে হয় এই শহর তো আমরাই থাকবো, এখানে আমাদেরই শহর, আমরা আছি, ভবিষ্যতেও থাকবো। আমরা কিভাবে দুর্ভোগ কমাতে পারি সবাই এখানে কন্ট্রিবিউট করতে সবাইকে পারবে। মিলেই কাজ করতে হবে। জি, জি। ধন্যবাদ আপনাকে স্থপতি ইকবাল হাবিব। আমাদের যে ড্রেনেজ সিস্টেম তৈরি করা হয়েছে, অবকাঠামোগত ভাবে সেটি কতখানি জলবদ্ধতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারছে? আমাদের জনসংখ্যা, আপনি আপনার পূর্ববর্তী বক্তব্যে বলেছেন, একটি ক্ষুদ্র দেশে অতি জনসংখ্যার একটি দেশ, অতি জনঘনত্বের একটি দেশ, সে জায়গায় আপনার আরবান প্ল্যানিংটা কেমন হওয়া উচিত? সরকারি যে সকল সংস্থাগুলোর অবহেলায় নির্মাঞ্চলগুলো ভরাট করে তারা আপনার বিভিন্ন বিল্ডিং তৈরি করেছে, খালগুলো যাদের অবহেলায় দখল হয়েছে, তাদেরকে কি আইনের আওতায় আনা উচিত নয়? আমি প্রথমে বলে রাখি যে সৈয়দ রিজওয়ানা হাসান বলছিলেন, আমরা নিশ্চয়ই খেয়াল করেছি, এই যে আদিল সাহেব বলছিলেন না যে আমরা ড্যাপের মাধ্যমে পরিকল্পিত যাত্রায় যেতে পারি, কিন্তু আমরা যদি দৃষ্টান্তমূলক অবৈধ দখলদারের বিরুদ্ধে শাস্তি না দিতে পারি বা এক্সাম্পল সেট না করতে পারি যারা দায়ী, তাহলে কিন্তু এতে ঘুরে দাঁড়াতে পারবেন না। আমি যদি বলি এই ডিটেল এরিয়া প্ল্যানকে, যেটা এই কিছুদিন আগে হলো, সেটা 2020-এর, এটা কিন্তু ভিতরে অনেক পরিবর্তন করে এই ড্যাপকে ব্যবহার করা হয়েছে নিম্নাঞ্চল এবং বন্যাপ্রবণ অঞ্চলকে দখল করার জন্য। কিছু অসাধু ব্যবসায়ীর পক্ষে আপনি সেই বিষয়ে রাজুককে কোনো দায় দিলেন না। একটাও কি দখলদারকে আজ পর্যন্ত জেলখানায় ঢুকাতে পেরেছেন, বা তাদের গায়ে হাত তুলতে পেরেছেন, বা তাদেরকে বন্দি করতে পেরেছেন, যোগ জিজ্ঞাসা করতে পেরেছেন? তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে। অতএব ওই জায়গায় একটা বড় ধরনের দৃষ্টান্তমূলক জায়গা তৈরি করা প্রয়োজন, ঘুরে যদি দাঁড়াতে চান। এক। দুই, আসলে প্রয়োজন, সাইফুল ভাই যেটা বলছে একদম মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় যে আপনি যে পরিকল্পনা করেছিলেন অন্তত আজ থেকে প্রায় 21 বছর আগে, সেই 88 বন্যার পরে করা, সেই পরিকল্পনায় যতটুকু রানো কোয়ার্টার ছিল তার পরিমাণ আরো 30% বেড়েছে, আর ওই পরিকল্পনা করেছে মাত্র 50%। তার মানে আপনার গ্যাপটা চিন্তা করেন। আপনাকে পুরোটা ঢেলে সাজাতে হবে, এবং সেই ঢেলে সাজানোর জন্য সৈয়দ রেজওয়ান হাসানের প্রথম বক্তব্যটা অনুধাবন করতে হবে। আমরা এখন ফেরত যাব আগের ড্যাপে, যাতে
এই ড্যাপে এই কারেকশন না হওয়া পর্যন্ত, এই যে তারা দখল করলো অথবা দখল করার সুযোগ পেল মুখ্য জলস্রোত এবং সাধারণ জলস্রোত নাম দিয়ে, এবং সেখানে শর্ত সাপেক্ষ অনুমোদন ঢালাওভাবে নিল, আমার দুপাশে এখনো অজস্র জায়গা রয়েছে। একদম সাইফুল ভাই পরিষ্কার করে বলছে, আমরা 3% না, আমরা প্রায় 8% জমি এখনো রিক্লেম করতে পারি। শুধু দরকার ওই রাজনৈতিক প্রজ্ঞা, দৃঢ়তা এবং ইচ্ছা। আমাদেরকে এটা করতেই হবে। আমি যদি মাদ্রিদের পরিকল্পনা, এখানে সবাই আমি জানি যে তারা জানেন মাদ্রিদের পরিকল্পনা, বার্সেলোনার পরিকল্পনার সময় এইরকম দুটো ডিভাইডার দিয়ে, আমরা যেটাকে কম্পাসের মতো যে কাটা আছে, আপনি যদি টান দেন ও খালগুলি ধরে মোটামুটি উইড ধরে টান দিয়ে সব ফেলে দেন। এটা করতে পেরেছিল সেই বার্সেলোনা, সেই সময় পেরেছিল বলে আজও বার্সেলোনায় ওই উত্তর দক্ষিণ মুখী বাতাসকে চ্যানেল করে পুরো স্মৃতিতে বাতাসের বহমানতা রয়েছে। আমরা কি আমাদের পানির বহমানতা করতে পারবো না? আবারও বলছি, ওই 18-20 হাজার লোক আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না, এবং ওই সংস্থাগুলো আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না। ওই জায়গায় আমাদের পুরো ঢেলে সাজানো একটা পথযাত্রার রূপরেখা তৈরি করতে হবে। এদের মাধ্যমে, এই সরকারের মাধ্যমে আগামী 1.5 বছরে এটার সমাধান খুঁজবেন না দয়া করে, কিন্তু ওই রূপরেখাটা তৈরি করে, যে কথাটা জোবাইর ভাই বারবার বলছেন, জনসম্পৃক্ততা নিশ্চিত করে সবার হাতে হাতে, সকল নতুন প্রজন্মের হাতে হাতে ছড়িয়ে দেন সে পরিকল্পনা। সে দায়িত্ব নিয়ে নেবে। তুমি করবে না, তোমার দেশকে, তোমার বাবা এই জায়গায় এই পরিবর্তনে যে নতুন ধারা হয়েছে, সে তখন বুঝবে এ তো সমাধান সম্ভব, তাহলে আমি কেন করতে দিব না? ওই 18-20 হাজার, সে বসুন্ধরা হোক আর যেই হোক, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এই জনসম্পৃক্ত আচরণের মধ্যে দিয়ে আপনি নিশ্চিত করতে পারবেন। সরকার সে যেই আসুক, সে ওই আদিল ভাইয়ের ভাষায় মালা পরার পর এ মণিহার আমার গলায় পড়লেই সেও ওই একই ওই জম্বি স্টাইলে সেও জম্বি হয়ে যাবে। আমারও জম্বি আর সরকারের দরকার নেই। দরকার জনগণের, তরুণ প্রজন্মের, নতুন প্রজন্মের, যারা আসলে বাস করবে এই দেশে। আমরা তো মরেই যাব, বয়স হয়েছে আমাদের। তারা বুঝে নেক তাদের অংশ, তারা বুঝে নেক তাদের অধিকার। এবং এই জায়গায় এই রূপ কাঠামোটা তৈরিতে আমি এই সংস্থাগুলিকে দায় দিতে রাজি না। আমি মনে করি বিদগ্ধ অংশীজনদেরকে নিয়ে, যাদের অভিজ্ঞতা রয়েছে, যেসব সমীক্ষা করা দরকার, আপনি 1.5 বছরে এইটা অন্তত করে দেন। এবং আমি এই করার ক্ষেত্রে আমরা সকলে ভলেন্টিয়ারলি কাজ করতে রাজি আছি। বিআইপি কে বলেন, আইএবি কে বলেন, ইঞ্জিনিয়ারদের বলেন, বাবাকে বলেন, সাইফুল ভাইদেরকে বলেন, বইয়ের তো সবসময় করে যাচ্ছে, জাকারি ভাইদের বলেন, আমরা জুবাইর ভাইয়ের সহ সবাই মিলে কিন্তু আমরা এই কাজ করতে পারবো। আমাদের দরকার নতুন প্রজন্মের এই জেগে উঠাকে আমাদের প্রজ্ঞা দিয়ে সমৃদ্ধ করে এই সংস্কারকে সত্যিকার সংস্কারে পরিণত করা। এই কথা বলার রাজনীতি বাদ, আমরা ওই রূপরেখাটা অন্তত যেহেতু করতে পারবো 1.5 বছরে, এটা অন্তত করে দিই, এবং সেটা জনগণকে একেবারে ভিভিডলি, সহজ ভাষায়, সহজ নকশায়, সহজ ছবিতে তার হাতে তুলে দিই। এই দলিল আপনি হস্তান্তর করেন আশিক ভাই, আপনাকে আর ফিরে দাঁড়াতে হবে না। কারণ মনে রাখবেন, জেনে যাওয়াটা তার অধিকারের জায়গায় প্রচন্ড শক্তিশালী করে। আমরা কিন্তু এই জেগে উঠার পেছনে ওইটাই ছিল সত্য। যখন তারা জেনেছে, যখন ইন্টারনেট বন্ধ করে আপনি তার জানাকে, জ্ঞানের প্রপাগেশনকে বন্ধ করতে পারেন নাই, সব চুরমার হয়ে তাসার গর্ভ দূরে গেছে। আমাদের এখন ওই জায়গায় জানিয়ে দেওয়া দরকার, সম্ভাবনাগুলো বুঝিয়ে দেওয়া দরকার, হস্তান্তর করার একটা প্রক্রিয়া দরকার। আমি সেই জায়গায় জোর দিতে চাই। আরটিভিকে অনেকদিন আপনাদের সাথে কাজ করছি, আরটিভি এখন সেই জায়গায় জোর দেখ যে এই দলিলিক হস্তান্তর হয়ে যাক নবীনদের হাতে, প্রবীণদের হাত থেকে, এবং আমরা রূপরেখায় কোনো ভুল, কোনো ছাড়, কোনো দায় এড়ানোর সুযোগ দেব না। এবং আমি মনে করি তরুণরাই ওই সমস্ত দখলদার, ওই সমস্ত অবৈধ কার্যকলাপ, অবৈধ সংস্থা, রাজস্ব সবার সংস্কারের নতুন দায়িত্ব গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, এবং সেই বিশ্বাসের ধার ধরেই আমি মনে করি আরটিভি আজকের এই আলোচনায় একটা চূড়ান্ত দিক নির্দেশনা তৈরি করে যাওয়া উচিত। ধন্যবাদ আপনাকে মোহাম্মদ জুবাইর হাসান। রাজধানী ঢাকাকে জলাবদ্ধতা মুক্ত করতে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? বিশেষ করে খালের সঙ্গে নদীর কানেক্টিভিটি তৈরি করা প্রয়োজন, এক্ষেত্রে আপনার পরামর্শ কি? ধন্যবাদ। আমরা কিন্তু বিগত দিনগুলোতে দেখেছি বিভিন্ন খালের সাথে নদীর সংযোগ থাকলেও তাকে বিভিন্নভাবে মাছ চাষের নামে, কৃষির নামে বিভিন্নভাবে সেগুলোকে বন্ধ, এমনকি নদীর মধ্যে দিয়ে কিংবা খালের মধ্যে দিয়ে আমরা রাস্তাও বানিয়ে ফেলতে দেখেছি। না, সেটাই আশিক ভাই, আমরা এখন সবাই তো ঢাকাকে খুব ভালোভাবে চিনি। ধরেন
আমরা যখন সদরঘাটে যাই তখন বলে ধোলাই খাল পার হলেই সদরঘাট। এটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না ধোলাই খাল কোথায়, কিন্তু এখনো কিন্তু নামটা আছে। নামটা হ্যাঁ, একইভাবে আমরা এই যে ইব্রাহিমপুর থেকে আমরা আসি তখন বলে যে খাল পারে চলো। আমি বলি রিক্সাওয়ালাকে যে এই খালটা কোথায়। এইরকম ভাবে আমরা দোকান পাড়ে গিয়ে হাজির হই খালপাড়ের নাম। এখন এখন এগুলো আমাদের এখনো এটা ওই মানে মনস্তাত্ত্বিক একটা ইয়েতে রয়ে গেছে যে না এই শহরে খাল আছে এবং নদীর সাথে চারিদিকে, যেটা বিশ্বের একমাত্র শহর যেটা 4টা নদী ঘিরিত, এবং এখানে খুব ভালো একটা আমরা পরিবেশ পেতাম, সেই জায়গাটা আর এখন দেখতে পাচ্ছি না। সুতরাং এই জায়গায় এখন যেটা বারবার একই কথাই আসছে, এখানে পরিকল্পনাবিদরা আছেন এবং যারা আপনারা এই আলোচনাটা বারবার যেখানে উত্থাপিত হচ্ছে, মাননীয় উপদেষ্টা মহোদয় বলে গেলেন যে এখন হলো আসলে কাজ করার সময়। এই যে এয়ারপোর্ট থেকে শুরু করে জলাধার কিন্তু ছিল, এই কথাটা বলেছিলেন যে এই যে প্রফেসর সাইফুল সাহেব বলেছেন যে 3% আছে আমাদের। আমার তো মনে হয় এই যে এয়ারপোর্ট থেকে শুরু করে একদম বনানী পর্যন্ত দুই পাশেই কিন্তু খালের মতো জলাধার ছিল, কোথায় গেল এটা? আমরা জলাধার ছিল মানে আপনি যদি এয়ারপোর্ট থেকে বনানীর দিকে আসেন, 90-এর দশকেও দেখেছি হাজি ক্যাম্প থেকে শুরু করে একেবারে আপনার কুড়িল পর্যন্ত, মানে এই পুরোটুক কিন্তু জলাধার ছিল হাতের দুপাশে। এয়ারপোর্টের এই পাশ থেকে আপনি যেখানে এখন নতুন আবাসিক এলাকা গড়ে তুলেছে একেবারে রাজুকের আবাসিক এলাকা, সেখানেও কিন্তু যেখানে আমরা এখন বিভিন্ন হোটেল দেখি, এটাও কিন্তু জলাধার ছিল এবং ঢাকা শহরের পানিগুলো এখানেই, এবং এটা একটা মিষ্টি পানির আধারও ছিল বটে। না, এখন এখন আমাদের প্রশ্নটা হচ্ছে বা আমাদের যে করণীয়, সেই জায়গায় আমরা যদি এটা শক্তিশালী মনে করি এবং আমরা যদি মনে করি যে সরকারের যে রাজুক এবং অন্যান্য যারা এটা করেছে ঠিক আছে, তাহলে হলো এক ধরনের বিচার। আর আরেকটা হলো যে না, আমরা এটাকে পুনরুদ্ধার করব, অথবা আমরা ওই যে 90 দশকে ফিরে যাই, অসুবিধা কি? আমরা ভালোর জন্য যদি পিছনে যেতে চাই, কিছু জায়গায় যেতে হবে, আমাদেরকে এই জায়গাগুলোতে উদ্ধার করতে হবে। এখন সেই জন্য এই যে খালের সাথে নদীর যে সংযোগ, এটা তৈরি করতে গেলে একটি দুর্বার আন্দোলন দরকার। আমি বারবার ওই কথাটাই বলবো যে এখনকার সময় আমরা যেহেতু প্রবলেমটা আইডেন্টিফাই করেছি যে আমাদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যেইভাবে বিভিন্ন সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে দখলবাজিতে ছিলেন, সেই জায়গা থেকে যদি আমরা উদ্ধার হতে হই, তাহলে আমাদেরকে আসলে একটি দুর্বার আন্দোলন করতে হবে। সেই আন্দোলনে ইকবাল হাবিব সহ যেটা বলেছেন যে এই যে যুবদের বলেন বা এই যে মানে যারা ছাত্রছাত্রী যারা আছে, সবাইকে অংশগ্রহণে নিয়ে আসতে হবে। এবং এই জায়গাটায় আমার মনে হয় মিডিয়া সহ এই যে কথাটা উত্থাপন হয়েছে, এটাকে আরো জোরদার হওয়া উচিত। এবং আমি মনে করি যে মাইকিং হোক না, এই যে জলাবদ্ধতাটা, এই জায়গার ক্ষেত্রে মাইকিং হোক প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে, যে এই আজকে যে জলাবদ্ধতা, এটার কারণটা কি? এটার কারণ হলো এই যে শক্তিশালী এখানকার যারা দখলবাজ তাদের জন্য। সুতরাং এদেরকে এখান থেকে হটাও, এবং এই যে পলিথিন হোক বা ড্রেনেজ সিস্টেম উন্নত করার জন্য যেই ধরনের ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা দরকার, সেটা ইমিডিয়েট বাস্তবায়ন দরকার। এখন খালের কথা যদি আমরা বলি, এই কথাগুলো আসলে আমাদেরকে আমাদের বাচ্চারা বা অন্য যারা শুনে এই কথাগুলো, তাদের কাছে একটি রীতিমতো গল্পের মতো মনে হয় যে এটা তো আসলে ক্যানেলের কথা বলি বা রিভারের কথা বলি, এগুলো তাদের বইয়ের মধ্যেই আমরা দেখি, মানে সেগুলোতে তাদের কোনো ধারণাই নেই। কারণ ধারণাই নেই। আমরা অনেকে শুনতে পাচ্ছি যে মাছ কোথায় পাওয়া যায়, মাছ ফ্রিজে পাওয়া যায়, কারণ তারা তো কোনো সময় দেখে নাই। যারা কোনো সময় দেখে নাই পুকুর থেকে মাছ কিভাবে ধরে বা খালের মধ্যে মাছ কিভাবে আসে, এই জায়গাটা আমার মনে হয় এই জন্য আজকের এখানে দায়িত্ব নিয়ে যদি কথা বলতে হয়, আমাদের উপদেষ্টা ছিলেন, করতে হবে। ওনারা পারবেন না ঠিক আছে, কিন্তু যে পথরেখাটা করে যাবেন সেখানে একটি নিরবিচ্ছিন্ন পথরেখা করে যেতে হবে, যে যেখানে আমলাতান্ত্রিক কোনো ধরনের যাদের ঢুকে না যেতে পারে। এবং যেই ধরনের কথা বলা হয়েছে যে আবাসন যেই গ্রুপটা তারা যেই ধরে ফেলছে, বা এখানে আদিল ভাই বলতে পারবেন যে যারা এই কি বলে আমরা শক্তিশালী যাদেরকে বলছি আবাসন প্রতিনিধি, এদেরকে কিভাবে আমরা সেন্সিটাইজ তো করতে পারবো না, তাদেরকে কিভাবে তাদের লভ্যাংশের মধ্যে থেকে কিভাবে আমরা পরিবেশকে উন্নয়নের জায়গায় নিতে পারবো, সেই জায়গাটা কথা বলা উচিত। কারণ আমরা অনেক সময় যারা অ্যাক্টিভিস্ট, ওরা বলি যে না এটা করে ফেলতে হবে, এটা করা দরকার, কিন্তু আমার মনে আমরা যেই জায়গায় পৌঁছে গেছি, এই জায়গায় আসলে ওদেরকে নিয়েও কথা বলতে হবে যে ভাই আপনিই বলেন, আপনি যদি এই দেশে থাকতে চান তাহলে আপনার কি দরকার, খালগুলো কিভাবে ঠিক করা দরকার, আপনি একটু আমাদের সাথে বসে পরিকল্পনা মাফিক এটা করেন। জি, ধন্যবাদ অধ্যাপক ডক্টর আদিল মাহমুদ খান। অন্তর্বর্তী সরকার
নগরীর খালগুলো নিয়ে একটি ব্লু নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে কি চ্যালেঞ্জ আপনি দেখছেন? আসলে খাল যদি আমরা উদ্ধার করতে যে জলাবদ্ধতা আমরা যদি কমাতে চাই, তাহলে মূল চ্যালেঞ্জটা হচ্ছে যারা দখল করেন, দখলদার, তারা কখনোই আইনি শাসন মানতে চান না। এবং যেটা জুবায়ের ভাই বলার চেষ্টা করছিলেন যে যারা দখলদার তাদের নিয়ে বসা, হ্যাঁ, তাদেরকে অবশ্যই সেন্সিটাইজ করার চেষ্টা করা যেতে পারে, কিন্তু তাদের কেন জানি তাদের মূল আগ্রহটা হচ্ছে যে দখল করেই তাদের এই যে আবাসন, এবং অনেক ক্ষেত্রে যেটা ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে দখলদার, তারা চান যে অবৈধ একটা জমির মালিক হতে। এখন এই ক্ষেত্রে রাষ্ট্রের সুশাসন যদি নিশ্চিত করা যেত তাহলে সমস্যার অনেকটুকু সলভ হতো, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে পরিকল্পনা কৌশলের অংশ হিসেবে আমরা বলি যে খালের পাশে আপনি যদি একটা যদি আবাসন করতেও চান, সেখানে খাল ভরাট করে সেখানে আপনার আপনার জমির পরিমাণ বাড়ানোর দরকার নেই, বরঞ্চ খালেরটাকে যদি ডিজাইন করতে পারেন ভালোভাবে, খালের পারে জমির মূল্য আরো বেশি হবে, তখন এগ্রিগেটলি কিন্তু আপনার মুনাফাটাও বেশি হবে। তাহলে খালটাকে আপনার যে কোনো প্রজেক্টের অংশ হিসেবে, নান্দনিকতার অংশ হিসেবে সেটাকে ডিজাইন করতে পারলে খালের পাড়ের প্লট গুলোকে সারা বিশ্বেই কিন্তু সেটা দামি প্লট হিসেবে দেখা যায়। তাহলে সেটাকে যদি আপনি সেভাবে চিন্তা করেন, আপনি উল্টা ভাবে চিন্তা করছেন যে আমি ভরাট করলে কিছু প্লট বেশি পাবো, বিষয়টা ঠিক এরকম না। আর হচ্ছে যে আমাদের যে আইনি কাঠামোতে দখলদারদের, খাল দখল করেন, নদী দখল করেন যারা, তাদের যে শাস্তির প্রবিধানটা আছে সেটাকে বাড়াতে হবে। এবং তাদের যেহেতু হাইকোর্ট ইতিমধ্যে বলেছে এগুলো হচ্ছে জীবন্ত সত্তা, তাহলে জীবন্ত সত্তাকে মেরে ফেললে আসলে হাজার হাজার মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তো তার পানিশমেন্টটা তো সেভাবেই প্রাসঙ্গিক হতে হবে, তার অনুপাতিক হারেই হতে হবে। তাহলে জীবন্ত সত্তা ধরে যদি আমরা খাল দখলদারের আইনটাকে সংশোধন করে সেখানে শাস্তির পরিমাণ বাড়াতে পারি এবং একই সাথে নিশ্চিত করতে পারি যারাই এই ধরনের দখলের সাথে সংযুক্ত হবেন তাদের জীবন্ত সত্তাকে খুনি হিসেবে ধরে তাকে সেভাবে রাষ্ট্র যদি বিচার করে, বিচারে যদি কিছু উদাহরণ তৈরি হয়, তখনই আসলে এটার উদাহরণ মানে আসলে এই দখলগুলো কমবে। আমি এখানে স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের যখন এসিড নিক্ষেপে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হলো, তখন কিন্তু এই মৃত্যুদণ্ডের জাস্ট এই ঘোষণার কারণে কিন্তু আমাদের এসিড নিক্ষেপ একদম দৃষ্টান্তমূলক ভাবে কমে গিয়েছিল, তাৎপর্যপূর্ণ ভাবে। তাহলে এই যে দৃষ্টান্তগুলো তৈরি করা দরকার, কেননা একটা খাল নদী দখল করবেন চোখের সামনে, আর দিনের পর দিন যারা দখল করেছেন তাদেরও ধরবেন না, আবার যেই সরকারি প্রতিষ্ঠানের যারা দায়িত্বপ্রাপ্ত তাদের কোনো বিচার হয় না। এটা অদ্ভুত, যাদের দায়িত্ব, যারা জনগণের ট্যাক্সে টাকা দিয়ে, তাদের মূল কাজটাই এটা, তাদের কাউকে এখন পর্যন্ত আমরা দেখলাম না যে দখলদার তো বাদ, যারা সরকারি দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরও কারো পানিশমেন্ট থাকার কথা। আর যাদের পেছনে যারা কলকাঠি নাড়েন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব দখলদারদের উৎসাহিত করেন, সেগুলোকে নিয়েও তো আসলে একটা কমিশন হওয়া দরকার যে কারা দখল করেছেন। আমরা অবশ্যই এই কমিশনে শুধুমাত্র যারা দখলদার না, দখলদার সরকারি কর্মকর্তা, আমরা যদি পেশাজীবীরাও যদি সম্পৃক্ত থাকি, সবাইকে মিলে যেই এই মানে কমিশনের তদন্তে আসবে, আর পরিচয় যেটাই হোক, পরিচয়ের ঊর্ধ্বে উঠে গিয়ে তার জন্য যথাযথ যেটা আইন এবং বিধি যেটা বলে সেটা শাস্তির বিধান করতে হবে। আইনের শাসন না থাকলে পৃথিবীতে কোনো ল করেও লাভ নেই, আপনার প্ল্যান করেও লাভ নেই। আমরা দেখেছি প্ল্যান করেও ব্যর্থতা দেখেছি, আবার প্ল্যানের মধ্যে লুপহোল দেখেছি, সবই দেখেছি। এখন আমাদের আসলে সামনে এগিয়ে যাওয়ার সময়, এবং এই ক্ষেত্রে অবশ্যই আমরা যেটা এই আলোচনা এসেছে, জনগণকে সম্পৃক্ত করতে হবে। হ্যাঁ, শুধুমাত্র যে প্ল্যানটাকে আপনি রাজুকের মধ্যে রেখে দিলেন, কর্পোরেশনের মধ্যে রেখে দিলেন, কোনো লাভ নেই। জনগণের এলাকা ভিত্তিক টানিয়ে দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। এই এলাকাতে এই স্পেস গুলো, সেটা ওয়াটার বডি, ওপেন স্পেস, পার্ক, প্লেগ্রাউন্ড। এখনো দেখেন এই যে আমাদের ঢাকার খেলার মাঠগুলো যারা ক্লাবরা দখল করে আছে, সরকার পরিবর্তন হলো, এত বড় একটা গণঅভ্যুত্থান হলো, আপনি দেখবেন যে দখলদাররা ক্লাবের নামটা পরিবর্তন করে সেই দখলদাররাই আছে। তাহলে এটা করতে তো আসলে আপনার মাসের বিষয় না, এক সপ্তাহের মধ্যেই ঢাকা শহরের সকল পার্ক উদ্যানে দখলদারদেরকে সরিয়ে ফেলা সম্ভব, যা সরকারের সদিচ্ছা থাকলে। আপনার উইদিন 1 মান্থ আপনার পুরো দখলদারদের কমিশনের যে কাজটা, ইতিমধ্যে নদী রক্ষা কমিশন বাংলাদেশের সারা বাংলাদেশ জুড়েই তারা একটা তালিকা করে রেখেছে। ইতিমধ্যে এই তালিকার জন্য নদী রক্ষা কমিশন বাহবা পাওয়ার কথা, তারা একটা বিস্তৃত একটা তালিকা করেছে। সেই তালিকাটা প্রথমে নিয়ে বসেন, কারা দখলদার। এটা তো আসলে সরকারের কিছু কিছু ভালো কাজ হয়েছে সের মধ্যে সেটা অংশ। তাহলে সদিচ্ছা থাকলে 2-3 মাসে দেশের অনেক পরিবর্তন, তার পাশাপাশি বার্তা দেওয়াটা সম্ভব যে না, আপনার চরিত্র যেটাই হোক, পরিবেশ যেটাই হোক, আপনি এই নতুন বাংলাদেশে আপনাকে আর রেহাই দেওয়া হবে না। এই বার্তাটা যদি ছড়িয়ে যায় শুধু ঢাকা না, সারা বাংলাদেশে, আমরা যেটা বলছিলাম, প্রতিটা জেলা শহর পৌরসভাতে আপনি গিয়ে দেখেন ঢাকার চেয়ে আরো খারাপ অবস্থা। ঢাকায় তো তাও তো সরকার কিছুটা কাজ করে, সেখানে গেলে দেখবেন যে অবস্থা আরো খারাপ। তাহলে এই যে দখলদার যারা আছে, প্রতিটা এলাকা ভিত্তিক এই জিনিসগুলোকে নিয়ে আসা উচিত। এবং এটা তো আসলে আমাদের অস্তিত্বের প্রশ্ন। আপনি একটা ওয়াটার বডি, সেটা শুধু জলাবদ্ধতা না, সেটা আলোচকরা বলেছেন যে সেটা আরবান হিট কমানোতে ভূমিকা রাখে, বায়োডাইভার্সিটির ক্ষেত্রে তার ভূমিকা আছে, নান্দনিকতা আছে, আমাদের শিশু কিশোরদের যে রিক্রিয়েশন, বাচ্চাদের যে এই যে সবুজ চেনানো, মাছ চেনানো, তাহলে তার যে কত ধরনের চাহিদা এবং সেটা আমাদের কত উপকারে লাগে। তাহলে সেটাকে যারা মেরে ফেললো
তারা তো একটা মানুষের খুনি শয়ে শয়ে মানুষের খুনির মতো একটা কাজ করেছে। তাহলে রাষ্ট্রকে সেই জায়গাতে ওন করতে হবে যে আমি যাদের বিচার করছি সেটা একজন মানুষ খুনির চেয়েও একটা ভয়ঙ্কর একটা খুন। তাহলে সেভাবেই রাষ্ট্রকে দিতে হবে। এখানে কোনো ধরনের আমরা যেটা বলি যে উদাসীনতা বা কোনো ধরনের এখানে ঢিলেমির, সেই ঢিলেমির সুযোগ নেই। এবং এখন থেকেই সারা বাংলাদেশের সকল এলাকার জন্যই এই খাল বিল নদী নালা এটা যেন রক্ষা পায়, সেটার জন্য একটা বড় স্কেলের ড্রাইভ দরকার। এই অন্তর্বর্তী সরকার যদি এটা শুরু করে তখন পলিটিক্যাল সরকার এটা এগিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু অন্তর্বর্তী সরকার যদি শুরু না করে, নতুন পলিটিক্যাল সরকার সেটাকে প্রায়োরিটি নাও দিতে পারে। এখনো জি, সরকারের প্রায়োরিটিটা আমরা দেখিনি। যথার্থই বলেছেন। আসলে একটি রাজনৈতিক সরকারেরই অনেক বড় দায়িত্ব এই কাজগুলো বাস্তবায়ন করা। ধন্যবাদ আপনার কাছে, পরে আমি আবার আসবো। অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম, রাজধানী ঢাকার চারপাশে 4টি নদী আছে, জলাবদ্ধতা নিরসনে এই নদীগুলোকে কাজে লাগানো যেতে পারে কিভাবে, সংক্ষেপে যদি বলেন। জি, দেখুন, আমরা এক সময় দেখতাম যে ঢাকায় এই নদীগুলি কিন্তু লাইফ লাইন হিসেবে কাজ করতো এবং এই খালগুলি কিন্তু তার যে পানি সেটা নদীতে নিয়ে যেত। এখন এই নদীতে দূষণ দখলে নদীর যে উইডথ সেটাও কমে আসছে এবং জি, সব জায়গায় খাল বলেন নদী বলেন এইটার এখন বর্জ্য মানে উত্তোলন করা এবং এটা নিষ্কাশন করা খুবই জরুরি। এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে প্রতিনিয়ত আবার নূতন করে দূষিত হচ্ছে নদীগুলি। বুড়িগঙ্গা বা অন্যান্য নদীতে কিন্তু কোনো মাছ এখন বাঁচতে পারে না সাকার ফিশ ছাড়া, যেটা মানে একদম 1 মিলিগ্রাম পার লিটারের নিচেও অক্সিজেন তার দরকার হয় না, এই অবস্থা। তো আপনি যেখানে ভেনিসের কথা বলা হচ্ছে, এটা বলা হচ্ছে, ঢাকার চারিদিকে কিন্তু আমরা জালের মতো নদী এবং খাল ছিল। এখন যে 26টা খাল, সেটাকে আগে সীমানা নির্ধারণ করে এবং সেখানে মানে দখল মুক্ত করে এটাকে কিন্তু আপনার লাইভ করে নিয়ে আসতে হবে, কানেক্টিভিটি স্থাপন করতে হবে। 2 নম্বর হচ্ছে যে ড্রেনেজ, আপনার বাসার পানি কিন্তু সরাসরি খালে যাচ্ছে না। এই পানিটা যাওয়ার জন্য যে ড্রেনগুলি আছে সেগুলির কিন্তু ক্যাপাসিটি আগের মতো নেই। তো সেইটাও কিন্তু এখন, কারণ অনেক আগে ডিজাইনগুলি করা হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, আরবান এরিয়ার আপনার ক্যাচমেন্ট এরিয়ার প্রপার্টি চেঞ্জ হয়ে গেছে, আপনার দেখা গেছে যে মানুষের ঘনত্বও বেশি বাড়ছে, তো আমরা পানি বেশি ব্যবহার করি, বৃষ্টির পানিও আছে এর সাথে। তো সার্বিকভাবে ড্রেনেজ ডিজাইনটা করা দরকার। আর এছাড়াও যেটা আমি শুনছিলাম খুবই ভালো লাগছিল যে কমিউনিটিকে সম্পৃক্ত করা। আমরা অনেক ক্ষেত্রেই দেখি কমিউনিটি কিন্তু ভালো কাজগুলি করতে চায়। বন্যার সময় এই যে খালের দখল দূষণে কিন্তু আমাদের ইয়ত এবং ছাত্ররা বা অন্যরা কিন্তু কাজ জি, করতে পারে। মানুষের মধ্যে কিন্তু একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে যে যেখানে মানে সেখানে মানে ময়লা সোজা আবর্জনা। কথা, আপনার জি, কমিউনিটিকে কিংবা সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। হ্যাঁ, জি। ধন্যবাদ। আমরা আলোচনার শেষের দিকে যাচ্ছি। স্থপতি ইকবাল হাবিব, রাজধানী ঢাকা সহ বড় শহরগুলো জলাবদ্ধতা দূর করতে একটি মাস্টার প্ল্যান দরকার, যেটা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে। এটা বহুদিন ধরেই শুনে আসছি যে হচ্ছে, ড্যাব তৈরি হয়েছে, ড্যাবের আবার বিভিন্নভাবে আমরা পরিমার্জন হতে দেখেছি, কিন্তু রাজনৈতিক সরকারগুলোর কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখিনি। অথচ রাজনৈতিক সরকার ছাড়া এটা বাস্তবায়নও সম্ভব নয়। তাহলে করণীয়টা কি, সংক্ষেপে যদি বলেন। ওই রূপরেখাটা যদি তৈরি হয়, সেটা যদি জনগণের সকলের অবহিতকরণের মাধ্যমে সম্পৃক্ত করা যায়, জনসম্পৃক্ততা নিশ্চিত করা যায়, তার ওনারশিপটা তৈরি করা যায়। মনে রাখতে হবে, রাজনীতিবিদরা জনগণকে নিয়েই রাজনীতি করেন এবং ফলে জনগণের চাপ তৈরি করার মতো যথোপযুক্ত ইকুইপ যদি জনগণকে করে দেওয়া যায়, এবং সেই সঙ্গে মনে রাখা দরকার, ইমিডিয়েট পরবর্তী যে সরকার আসবেন তিনি অবশ্যই ওই অঙ্গীকারগুলো করেই আসবেন। আমি একটু স্মরণ করিয়ে দেই যে আপনার মনে আছে নিশ্চয়ই, মাঠ আন্দোলন করতে গিয়ে আমরা জেলে গিয়েছিলাম, আমি আর মোবাশ্বের ভাই। কিন্তু তারপরে যখন 2 মেয়র ইলেক্ট হলেন, তারা কিন্তু 54টা খেলার মাঠ উদ্ধার করেছিলেন। কারণ ওই সময় তারা একটা কমিটমেন্ট ফিল করেছেন যে না, এটা বোধহয় উদ্ধার করা জনগণের চাহিদা তৈরি হয়েছে। আমি উদাহরণটা এই জন্য বললাম যে এখন তারুণ্যের যে জোয়ার এসছে, তারা কিন্তু আমাদের এই এখনকার আন্দোলনের আগেও আপনি যদি 2018-র কথা মনে করেন, তারা কিন্তু এই সড়ক জনপথ নিরাপদ করার জন্য রাস্তায় নেমেছে। তারা কিন্তু একটা অর্জন করে আইনটাও পাশ করে বেরিয়ে গেল, আবার এখন নেমেছে। আমি মনে করি এই যে তারুণ্যের অংশগ্রহণ এবং তার ওনারশিপ, অংশীদারিত্ব নেওয়ার যে প্রবণতা, একে কাজে লাগালে যে কোনো রাজনৈতিক দলই এখন বাধ্য হবে এইগুলোকে প্রায়োরিটাইজ করতে। এই যে ধনী তোষণ নীতিমালার প্রকল্প,
পুঁজিভিত্তিক কেন্দ্রীভূত প্রকল্প, এর বদলে সকলের অন্তর্ভুক্তিতার প্রকল্প, প্রকৃতি ভিত্তিক বা প্রকৃতি নির্ভর সমাধান, এগুলো কিন্তু এখন প্রাধান্য দিয়ে যদি এই মুহূর্তেই আমরা সেই টুলগুলো, সেই সমাধান যাত্রাগুলোর ডকুমেন্টগুলো ধরিয়ে দিতে পারি, পরিবর্তনের একটা নতুন ধারাই তৈরি হয়ে যাবে। রাজনীতিতেও একটা বড় ধরনের পরিবর্তন হবে। এটা মাথায় রাখতে হবে, রাজনৈতিক মনোবৃত্তি এর প্যারাডাইম শিফট না হলে এই সমস্ত আলোচনা ভেস্তে যাবে। এটা তো সত্য কথা। আমি জানি আমরা সবাই এখন হয়তো বলবো যে এই সরকার সব করে দেখ, এ তো বাস্তবতা, এই সরকার সবকিছু করতে পারবে না। কিন্তু এই যে রূপকল্পের কাগজটা, দলিলটা, সেটা যখন নতুন তারুণ্যের হাতে চলে যাবে, জনগণের হাতে চলে যাবে, আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি রাজনীতিটাও একটা নতুন প্যারাডাইম শিফট হবে। এই হওয়ার সময় আপনি যেন তাকে যথাযথ রেল লাইনটার উপরে বসাতে পারেন, সেটা যেন মাটিতে অথবা কোনো কাদামাটির মধ্যে আটকে না যায়। এই জায়গাটুকু তো আমাদের সকলের অনেক জাগ্রত এঙ্গেজমেন্ট দরকার। ওই আমরা যেন বলি অগাস্টনেস, আমাদের অভিজ্ঞান লব্ধ এঙ্গেজমেন্ট দরকার। সেই জায়গায় আমাদের আর টিভির মতো যেই টেলিভিশন মিডিয়াগুলো কন্টিনিউয়াসলি প্রোপাগেট করেছে, সেগুলোকে অ্যাকুমুলেট করে আমরা কিন্তু এই রাউন্ড টেবিলের মাধ্যমে এই পরিকল্পনা তৈরি করার কার্যক্রমে এখন লিপ্ত হতে পারি। এবং আমি আবারও বলছি, বুয়েট বলেন, বিআইপি বলেন, বাপা বলেন, অথবা অজস্র সংগঠন রয়েছে, তারা কিন্তু কোনো পারিশ্রমিক ছাড়াই এই কাজ এখন করতে আগ্রহী। আমরা জানি আমাদের এবার যদি ব্যর্থ হই, আমরা একটা ভয়ঙ্কর পদস্খলনে পড়ে যাব, অ্যাভালাঞ্জের মতো নিচে নামা ছাড়া আমাদের উপর ওঠার কোনো পথ থাকবে না। আমরা সেই শৃঙ্খলে পড়তে চাই না, বরং আমরা এই উত্তরণের সুযোগটায় সোজা সাপটা কথা একটা রূপকল্প এবং তার বাস্তবায়ন মুখে অ্যাকশন প্ল্যান আমরা তৈরি করার মধ্যে দিয়ে একটা রাজনৈতিক সরকারকে তার দায়িত্বটা তুলে দিই। আবারও বলছি, তার যে রাজনৈতিক সামর্থ্য এবং রাজনৈতিক ম্যান্ডেট, সেটা ছাড়া প্রয়োজনে অনেক আইন কিন্তু সংসদও চেঞ্জ করতে হবে, তাছাড়া কিন্তু আপনি এটা বাস্তবায়ন করতে পারবেন না। কারণ এই সরকারের পক্ষে এত বিষয়গুলোর বাস্তবায়নমুখিতায় গেলে ভয়ঙ্কর বিপদে পড়বেন। একটা উদাহরণ শুধু দেই, সৈয়দ রিজওয়ান হাসান হঠাৎ করে সবাইকে ডেকে বললেন, আমরা 1 মাইল কি 1 কিলোমিটার কি এয়ারপোর্টে শব্দ দূষণ মুক্ত করতে পারি? আমাদের তরুণরা নেমে গেল, আমাদের গ্রিন ভয়েসটা নেমে গেল, এবং তারা কিন্তু সার্থক ভাবে প্রমাণ করেছে এটা সম্ভব। আমি কি মনে করি না এটা একটা নতুন প্রজন্মের নতুন ইঙ্গিত যে আমরা পারি, এবং এই পারিগুলোকে একত্রিত করে এই রূপকল্পটা তৈরি করার মধ্যে দিয়ে আমরা কিন্তু নতুন বাংলাদেশের সূচনা করতেই পারি। আমি এখানে ছাত্র এবং ছাত্রছাত্রী বা এই ধরনের শব্দ চয়নের মধ্যে ব্রেরিকেট দিতে চাই না। আমি তারুণ্যের কথা বলছি। তারুণ্যের কথা এই জন্য বলছি, আমি আপনি মনে অনেক তরুণ থাকতে পারি, আমরা কিন্তু আমাদের মতো করে পরিবর্তনটা করতে পারি নাই। তবে অবশ্যই তাহলে আমাদের এই ব্যাটনটা তাদের হাতে দেওয়ার সময় এসেছে, কারণ তাদের বাংলাদেশ তারা গড়ে তুলুক। এই জায়গায় কিন্তু আমরা যদি সবাই মিলে মনোযোগ দিই, পিতা হিসেবে বলছি, আমাদের সন্তানরাই এদেশকে তাদের মতো করে গড়ে তুলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে মোহাম্মদ জুবায়ের হাসান। আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে, সমস্যাগুলো চিহ্নিত, এখন করণীয় কি? নগরবাসীকে জলাবদ্ধতার ভোগান্তি থেকে পরিত্রাণ দেওয়ার উপায় কি? কার কি দায়িত্ব রয়েছে? সংক্ষেপে যদি বলেন, আপনার কথা শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। ধন্যবাদ। আমি আশিক ভাই যেটা আবারও বলবো যে সামাজিক আন্দোলনটা প্রয়োজন, এবং জনগণকে জানাতে হবে যে কি করতে চাচ্ছি, এবং সেই জনগণে অংশগ্রহণটা থাকতে হবে। যেমন আমরা গাজীপুর থেকে উত্তরা পর্যন্ত একটা কি যেন দেখছি রাস্তার উপরে, একবার শুনছি বিআরটি, একবার বলছে উপর দিয়ে গাড়ি যাবে, একবার বলছে নিচে দিয়ে গাড়ি যাবে, কিন্তু কেউ কিছু জানে না। অর্থাৎ এই যে পরিকল্পনাটা যে করা হলো, এটা কিন্তু জনসম্পৃক্ততা নাই একেবারেই। হ্যাঁ, আমার মনে হয় এইভাবে আমরা যদি জলাবদ্ধতা নিরসনে জনসম্পৃক্ততাটা নেই, ওয়ার্ড ভিত্তিক একটা পরিকল্পনা করি এবং ওইখানে দায়িত্ব দিয়ে দেই যে না আপনারা সহ, এবং এখানে যারা দায়িত্বপূর্ণ যেই সব প্রতিষ্ঠানগুলো আছে, এখানে আমি জানি না বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড ঢাকার মধ্যে কাজ করবে কিনা, যদি সিটি কর্পোরেশনও থাকে তাদের এত ক্যাপাসিটি আছে কিনা সেটা একটা প্রশ্নের বিষয়। একই সাথে যেই সব প্রতিষ্ঠানগুলো বা আমরা আউটসোর্স করি যাদেরকে, তাদেরকে নিয়ে এসে যে জনগণের সাথে বোঝানো, প্ল্যানটা দিয়ে এই 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 কি বলে আমাদের একটা
প্রতিটা ওয়ার্ডে যদি আমরা আগে কনসালটেশন মিটিং করে জানানো হয় যে এখানে আগামী 1 বছরের মধ্যে এই বরাদ্দের মাধ্যমে এই ড্রেনেজ সিস্টেম করা হবে এবং আপনারা এখানে সহযোগিতা করবেন, প্রয়োজনে আপনারা আর্থিক সহযোগিতাও করতে পারেন, তাহলে কিন্তু আমার মনে হয় আমরা একটা পরিকল্পনা মাফিক একটি সুফল দেখতে পাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা ও কর্তৃপক্ষগুলো গাফিলতি, অনিয়ম এবং দুর্নীতির সুযোগ নিয়ে মাফিয়া চক্র গ্রাস করেছে রাজধানী ঢাকার চারপাশের জলাভূমি, নির্মাঞ্চল, জলাধার। এমনকি খোদ বিগত সরকারও দায়িত্বহীনভাবে জলাভূমি, জলাধার ভরাট করে বিভিন্ন স্থাপনা তৈরি করছে। এতে নগরীর পানি ধারণ ক্ষমতা ক্রমাগত কমে শূন্যে নেমে যাচ্ছে, যার অনিবার্য পরিণতিতে সামান্য বৃষ্টিতেই ডুবে যাচ্ছে নগরী। এই পরিস্থিতি থেকে বেরোতে হলে সমন্বিত উদ্যোগ নিতে হবে, নির্বিঘ্ন ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, সিটি কর্পোরেশনগুলোকে সক্রিয় করতে হবে, ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে, নগরীর খালগুলো পুনরুদ্ধার করে নদীর সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে একটি পানি নিষ্কাশনের নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। যারা অবৈধভাবে নির্মাঞ্চল এবং জলাধারগুলো দখল ভরাট করছে, একটি কমিশন গঠন করে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। যেসব সরকারি সংস্থা এবং কর্তা ব্যক্তিদের গাফিলতিতে নগরীর জলাধারগুলো ভরাট হয়ে গেল, তাদেরও শাস্তির বিধান করতে হবে। পার পেয়ে যাওয়ার সংস্কৃতি থেকে বেরোতে হবে। নগর প্রতিষ্ঠানগুলোর মধ্যে চলমান সমন্বয়হীনতা দূর করতে হবে। পরিবেশ ও প্রতিবেশের সুরক্ষায় তরুণ প্রজন্মকে যুক্ত করতে হবে, তাদের হাতে দায়িত্ব তুলে দিতে হবে। অন্তর্বর্তী সরকারকে তেমন একটি রূপরেখা তৈরি করে রেখে যেতে হবে। এমন পরামর্শগুলোই তুলে ধরার চেষ্টা করেছেন আজকে আলোচক। দর্শক, আজ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃ প্রচার হবে সকাল 7:30। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়